আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আশা করি তোমরা সকলেই ভালো আছো এবং সুস্থ আছো। তো আইসিটি ওয়ান শট ব্যাচের আজকের ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমরা যে অধ্যায়টা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। সো এটা হচ্ছে আমাদের আইসিটি 2 নম্বর অধ্যায়। সো এই অধ্যায় থেকে কিন্তু আমাদের সিকিউ মাস্ট আসে এবং এখান থেকে তোমার হচ্ছে অনেকগুলা থিওরিটিক্যাল কোশ্চেন করা হয়। তো আজকে আমরা দেখব যে এই অধ্যায় থেকে কি কি ধরনের কোশ্চেন হতে পারে এবং পরীক্ষায় আমরা কিভাবে সেই আনসারগুলো করব। ঠিক আছে, তো প্রথমত চলো আমরা কথা না বাড়িয়ে পড়াশোনা শুরু করি। তো যদি আমরা প্রথম স্লাইডটা দেখি, সেটা হচ্ছে দেখো আমরা এখানে সিকিউর জন্য কতগুলো গুরুত্বপূর্ণ টপিক আমরা লিখে রাখছি যে এই অধ্যায় থেকে কোন কোন টপিকগুলো আমরা পড়বো এবং এগুলো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেগুলা। ঠিক আছে, মানে আমাদের বইয়ে কিন্তু আরো অনেকগুলো টপিক আছে। সো আমরা ওই টপিকগুলো লিখে রাখছি যেগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো এবং পরীক্ষায় আসবে। ঠিক আছে, তো এই হচ্ছে আমাদের সিকিউ টপিকগুলো যেখান থেকে কোশ্চেন বরাবরের মতনই কোশ্চেন আসে। তো এখানে আমি একটু বলে দিই, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড, মানে হচ্ছে শুরুর দিক দিয়ে যে ডাটা ট্রান্সমিশন আমরা করে থাকি বা ডাটা ট্রান্সমিশন মোড কিসের মাধ্যমে আমরা ডাটা কোন মোডে আমরা ডাটাগুলো ট্রান্সমিট করি, ডাটা কমিউনিকেশনের মাধ্যম বলতে হচ্ছে কিসের মাধ্যমে আমরা ডাটাগুলো এক স্থান থেকে অন্য স্থানে পাঠাই। ওয়্যার্ড মিডিয়াম, ওয়্যারলেস মিডিয়াম মানে হচ্ছে কি আমরা যেটা হচ্ছে তারযুক্ত বা তারবিহীন যে মাধ্যমগুলো আছে। মোবাইল ফোনের বিভিন্ন প্রজন্ম, মানে হচ্ছে প্রথম প্রজন্ম থেকে এখন প্রজন্ম পর্যন্ত কি কি মোবাইল ফোন আসছে সেগুলো সম্পর্কে আমাদের পরীক্ষায় আসে। নেটওয়ার্কের শ্রেণী বিভাগ, আমরা যদি কম্পিউটার নেটওয়ার্ক তৈরি করি আমাদের কই ধরনের নেটওয়ার্ক থাকতে পারে, আমাদের কি কি নেটওয়ার্ক হয়ে থাকে সেগুলা। টপোলজি অনেক ইম্পর্টেন্ট একটা কোশ্চেন এবং টপোলজি ছাড়া কিন্তু এই অধ্যায়ের কোশ্চেন মোটামুটি ভাবাটাই বৃথা। টপোলজি ছাড়া তুমি কখনোই এই অধ্যায়ের সিকিউ আশা করতে পারো না। টপোলজি অবশ্যই অনেক বেশি ইম্পর্টেন্ট এবং এখান থেকে মাস্ট একটা কোশ্চেন আসবে। সর্বশেষে আমরা যে টপিকটা দেখবো সেটা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। ওকে, তো প্রথম যে টপিকটা সেটা কি দেখো, ডাটা ট্রান্সমিশন মেথড। সো এখানে ডাটা ট্রান্সমিশন মেথডটা বলতে বোঝানো হতেছে, যদি একদম সহজ ভাষায় যদি আমরা বলি যে ডাটা ট্রান্সমিশন জিনিসটা কি, যে আমাদের যদি একটা সেন্ডার থাকবে, আমাদের একটা রিসিভার থাকবে। সেন্ডার থেকে রিসিভার কি মাধ্যমে ডাটাটা যায়, মানে কিসের ভিত্তিতে যে ডাটাটা যায়, যে কিভাবে ডাটাটা যাচ্ছে, সেটা হচ্ছে ডাটা ট্রান্সমিশন মেথড। দেখো আমরা যদি আমরা একটু বলি যে এখানে ডাটা ট্রান্সমিশন মেথড হচ্ছে 2 ধরনের। কি কি? একটা দেখো প্যারালাল এবং একটা হচ্ছে সিরিয়াল। প্যারালাল ডাটা ট্রান্সমিশন যে মেথডটা, এটাকে আমরা সমান্তরালে ডাটা ট্রান্সফার হয়, সমান্তরাল। ঠিক আছে, প্যারালাল হচ্ছে সমান্তরাল এবং সিরিয়াল তো অবশ্যই বুঝতেছো যে এটা অবশ্যই সিরিয়ালি ডাটাটা ট্রান্সফার হবে। ঠিক আছে, তো যেমন আমরা যদি একটু এক্সাম্পল হিসেবে দেখি প্যারালাল ডাটা ট্রান্সমিশনে, ধরো এটা হচ্ছে একটা ডিভাইস যে হচ্ছে সেন্ডার হিসেবে কাজ করবে। সেন্ডার বলতে কি বোঝানো হচ্ছে? সেন্ডার বলতে হচ্ছে প্রেরক, যে ডাটাটা পাঠাবে। আরেকজন অবশ্যই থাকবে, কে থাকবে? আরেকজন অবশ্যই থাকবে রিসিভার, যে গ্রহণ করবে, তাই না? সো সেন্ডার যদি ডাটাটা এরকম হয় যে 1001011 এক্সাম্পল হিসেবে জাস্ট আমি বলতেছি যে এর একটা ডাটা সে পাঠাবে। তো এখন কি করে সে প্যারালালি ডাটা ট্রান্সফার করে? যদি এখানে প্যারালাল হয় সেক্ষেত্রে কি করবে, এখানে বিট কয়টা? 3টা 4টা 7টা, আমরা জাস্ট 8টা ইউজ করলাম। সে কি করবে, সেন্ডার থেকে রিসিভারে যাওয়ার জন্য প্যারালালি প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদাভাবে 8টা তার ব্যবহার করবে। ঠিক আছে, যেমন প্রথম তার দিয়ে সে 1 কে পাঠাবে, তারপর 0 কে পাঠাবে, তারপর আবার 0 কে পাঠাবে, তারপর 1 কে পাঠাবে। এভাবে 8 বিটের জন্য এক্সট্রা ভাবে 8টা তার ইউজ করবে। এই যে প্রসেসটা চলতেছে এটা হচ্ছে প্যারালাল ডাটা ট্রান্সমিশন এবং এখানে কিন্তু অবশ্যই খরচটা অনেক বেশি হইতেছে। কারণ কি, যে এখানে যে আমাদের প্রত্যেকটা বিটের জন্য আলাদা আলাদা তার ইউজ করতেছি এবং এগুলোর জন্য কিন্তু আলাদা খরচ বেশি হয়, তাই না? সেম ভাবে দেখো, সেম ভাবে যদি আমরা সিরিয়ালটা দেখি, সিরিয়ালে কি হয়? সেম সিরিয়ালে অবশ্যই একটা কি থাকবে, সেন্ডার থাকবে, এই পাশে একটা রিসিভার থাকবে, তাই তো? রিসিভার থাকবে। এখন দেখো ডাটা কিন্তু আমার সেম ডাটা হচ্ছে কি 1001011 ধরো এটা হচ্ছে ডাটাটা। আমরা সিরিয়াল কি করবো, ডাটাটা সিরিয়ালি পাঠাবে। এক্ষেত্রে কি হয়, অবশ্যই যখন এখান থেকে কিন্তু এখানে একটা কি থাকে, এটা একটা কনভার্টার থাকে, এখানে একটা কনভার্টার থাকে। কনভার্টার কিসের কনভার্টার? প্যারালাল টু সিরিয়াল। এই 8 বিট ডাটাটা কি করে, 8টা তারের মাধ্যমে এরকম এই কনভার্টারে যায়। 8টা তারের মাধ্যমে এই কনভার্টারে যায়। কনভার্টার কি করে, প্যারালাল টু সিরিয়াল কনভার্টার। এটা এখান থেকে কি করে, একটা তারের মাধ্যমে এখানে আরেকটা কনভার্টার থাকে, সেটা হচ্ছে
এটা কি, এটাকে বলা হচ্ছে সিরিয়াল টু প্যারালাল হবে, সিরিয়াল টু প্যারালাল কনভার্টার। এখন সে দেখো এখানে একটা মাধ্যমে যে তারগুলো, যেমন এখানে যে মানগুলো আমরা বলে দিই, ধরো 1 0 0 1 0 এরকম করে যদি মানগুলো যায়, সে কি করবে, এই তারের মাধ্যমে এই মানগুলো পাঠাবে, এরকম সিরিয়ালি এই মানগুলো পাঠাবে। সে এই কনভার্টার কি করবে, এই মানগুলো রিসিভ করবে, রিসিভ করার পরে সে 8টা তারের মাধ্যমে সে আবার এখানে প্রেরকের মধ্যে ডাটাটা পাঠিয়ে দিবে। ঠিক আছে, সো এই হচ্ছে মূলত প্যারালাল এবং সিরিয়াল ডাটা ট্রান্সমিশন কিভাবে কাজ করে। এই ক্ষেত্রে দেখো খরচ আমার কোনটাতে বেশি হইতেছে, খরচ কিন্তু আমার প্যারালালি বেশি হইতেছে। এখন তোমরা বলতে পারো যে না, এখানে তো আমরা এক্সট্রা ভাবে 8টা তার ব্যবহার করতেছি, খরচ এখানে বেশি হইতে পারে, কিন্তু না, এখানে দেখো কনভার্টার কিন্তু ডিভাইসের সাথেই থাকে, এক্ষেত্রে 8টা তার জাহামুরি অনেক বড় তার হবে এরকম না, তো সাথেই লাগানো থাকে, জাস্ট এখান থেকে কি ট্রান্সফার হয়, একটা তারের মাধ্যমে আমার রিসিভারে যায়, সে তারপরে হচ্ছে কনভার্টার থেকে 8টা তারের মাধ্যমে সে গ্রাহককে দিয়ে দেয়। ঠিক আছে, এই হচ্ছে মূলত যে আমাদের যে ডাটা ট্রান্সমিশন হয় সেটার প্রসেস দুইটার। এখন খেয়াল করো, পরীক্ষার মধ্যে জাস্ট আমাদের প্যারালাল ডাটা ট্রান্সমিশনের সংজ্ঞাটা আসবে, এখান থেকে আর কোনো কিছু আসবে না। যেটা থেকে কোশ্চেন আসবে ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সিরিয়াল ডাটা ট্রান্সমিশন, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। এখন দেখো সিরিয়ালের উপর ভিত্তি করে ডাটা ট্রান্সমিশন হচ্ছে 3 ধরনের, কি সিনক্রোনাস, অ্যাসিনক্রোনাস এবং হচ্ছে আইসোক্রোনাস। ঠিক আছে, এই যে 3টা ডাটা ট্রান্সমিশন আছে, সর্বপ্রথম যেটা আসছে সেটা হচ্ছে সিনক্রোনাস। কথা একটু ভালো করে খেয়াল করবা, সর্বপ্রথম যে ট্রান্সমিশনটা আসছে সেটা হচ্ছে সিনক্রোনাস। আমরা কি করতেছি, সিনক্রোনাসে যে প্রবলেমগুলো ছিল সেই প্রবলেমগুলো সলভ করে আপডেট করার পর যেটা আসছে সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। ঠিক আছে, সিনক্রোনাস শুরুতে আসছে, ওখানে কিছু একটা প্রবলেম ছিল, সেই প্রবলেমটা সলভ করে নতুন আরেকটা ট্রান্সমিশন তৈরি করছে, সেটা হচ্ছে অ্যাসিনক্রোনাস। এবং অ্যাসিনক্রোনাসের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমগুলো সলভ করে ফাইনালি যেটা আসছে সেটা হচ্ছে আইসোক্রোনাস। ওকে, তাহলে আমরা যদি একটু দেখি নেক্সট স্লাইডে, এখানে দেখো অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্যটা দেওয়া আছে। তো আমরা একটু যদি সহজ ভাষায় তোমাদেরকে একটু বলে দিই, এখানে দেখো কি বলছে যে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে দেখো এই পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটার ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয়। ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট বলতে বোঝানো হইতেছে যে এক ক্যারেক্টার সমান কত বিট, এক ক্যারেক্টার সমান হচ্ছে 8 বিট। ঠিক আছে, বা 1 বাইট বলো, 1 বাইট 1 ক্যারেক্টার, সেম কথা। তো এক ক্যারেক্টার সমান কত বিট, 8 বিট। তো এখানে কি বলছে, এই পদ্ধতিতে প্রেরক কম্পিউটার হতে ডেটা গ্রাহক কম্পিউটারে ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট হয়। যেমন হচ্ছে এটা যদি আমার ডাটাটা হয়, সাপোজ এটা হচ্ছে আমার ডাটা, এটা হচ্ছে কি 1 ক্যারেক্টার, আমরা যদি বলি 1 ক্যারেক্টারকে কি বলা হয়, 8 বিট বলা হয়, 1 ক্যারেক্টার সমান 8 বিট। তাহলে এখানে ম্যাক্সিমাম আমার ডাটা ট্রান্সমিশনটা কি হইতেছে, 8 বিট আকারে যাইতেছে। এটা হচ্ছে আমার মূল ডাটা, ম্যাক্সিমাম আমি কি 8 বিট দিতে পারবো। এটা যদি আমাদের হয় রিসিভার, এটা ধরো হচ্ছে রিসিভার, এটা হচ্ছে সেন্ডার, তাহলে এখান থেকে ডাটাটা যায়, 8 বিটের ডাটা যাবে, রিসিভার সে গ্রহণ করবে। এখন দেখো এখানে প্রবলেমটা কি ছিল, অ্যাসিনক্রোনাসের প্রবলেম হচ্ছে তুমি এক সময়ে 8 বিটের বেশি ডাটা তুমি পাঠাতে পারবে না। তুমি 8 বিটের ডাটা পাঠাবা, তারপরে এই ডাটাটা যাওয়ার পরে তুমি আবার 8 বিটের ডাটাটা পাঠাবা, ওই ডাটাটা যাওয়ার পরে তুমি আবার 8 বিটের ডাটা পাঠাবা। এই ক্ষেত্রে তোমার কিন্তু টাইমটা একটু বেশি লাগতেছে। আমি কি বলছিলাম যে অ্যাসিনক্রোনাসের যে প্রবলেমটা ছিল সেই প্রবলেমটা সলভ করে নিয়ে আসা হয়েছে কাকে, সিনক্রোনাসে। ঠিক আছে, তো সিনক্রোনাসে কি করছে, এই প্রবলেমটা 8 বিটের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা সলভ করে সে কি করছে, 80 থেকে 132 বাইট, 80 থেকে 132 বাইট ডাটা ট্রান্সমিট করার একটা প্যাকেজ নিয়ে আসছে। তারা কি করে, দেখো সিনক্রোনাসে কি ছিল, 8 বিট ডাটা পাঠাবে, আর সিনক্রোনাস কি করতেছে, আপডেট করার পরে সেটা 80 থেকে 132 বাইট ডাটা ট্রান্সফার করবে। এই প্রবলেমটা জাস্ট দূর হয়েছে। এখানে দেখো কি বলছে, এই পদ্ধতিতে প্রথম প্রেরক স্টেশনের প্রাইমারি স্টোরেজের ডিভাইসের ডেটাকে সংরক্ষণ করে। মানে কি, যে আমাকে তো 80 বাইট হইতে হবে, আর মিনিমাম 80 বাইট হওয়ার জন্য যে ইউজার যে ডাটাগুলো দিবে কোথাও না কোথাও তো স্টোর করে রাখা লাগবে, তাই না, একসাথেই তো সে 80 বাইট দিয়ে দিবে না। ডেটাকে সংরক্ষণ করা হয় এবং অতঃপর ডেটার ক্যারেক্টার সমূহকে ব্লক আকারে ভাগ করে প্রতিবারে একটি করে ব্লক ট্রান্সমিট করা হয়। যেমন এই যে এটা হচ্ছে একটা ব্লক, যে ব্লকের মিনিমাম হচ্ছে 80 বাইট হইতে হবে, ম্যাক্সিমাম 132 বাইট হতে হবে, এটা একটা ব্লক। এরকম ব্লক আকারে সে ডাটাগুলো ট্রান্সফার করে। ঠিক আছে, এটা কি বলছে খেয়াল করো, এতে অতিরিক্ত বিট ব্যবহার করা হয় বলে এই ট্রান্সমিশনের দক্ষতা কম। এখন আসলে অতিরিক্ত বিট যে বলছে, 8 বিটের ডাটার জন্য 2টা বিট ব্যবহার করা হয়, একটা হচ্ছে স্টার্ট, অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে
স্টার্ট বিট ব্যবহার করা হয় এবং স্টপ বিটও ব্যবহার করা হয়, ঠিক আছে। তো অ্যাসিনক্রোনাসে স্টার্ট বিট এবং স্টপ বিট ব্যবহার করা হয়, অতিরিক্ত বিট ব্যবহার করা হয় দেখে সেখানে দক্ষতা কম, মানে হচ্ছে এফিসিয়েন্সি কম। আর এই ক্ষেত্রে খেয়াল করো এর দক্ষতা অ্যাসিনক্রোনাসের ট্রান্সমিটারের চেয়ে বেশি, যেহেতু আমাদের এটাও তো একটা প্রবলেম ছিল না, যে এখানে কাজের দক্ষতা কম, হয়তো আমার এখানে 100% হচ্ছে না, আমার এখানে 70% হচ্ছে, 30%-এর ঘাটতি আছে। সেই প্রবলেমটা দূর করে আসছে কি সিনক্রোনাসের ক্ষেত্রে একটু, মানে অ্যাসিনক্রোনাসের ক্ষেত্রে একটু বেশি সে দক্ষতা বেশি, ঠিক আছে। এতে ডেটা ট্রান্সমিশনের গতি কম। এখন গতি কম বলতে দেখো আমরা কিবোর্ড থেকে ডাটাটা প্রেস করি, আমরা কি বলছি ক্যারেক্টার বাই ক্যারেক্টার ডাটা ট্রান্সমিট করি। আমার টাইপিং স্পিডের যে স্পিড তোমার টাইপিং স্পিড কিন্তু সেম না, তাই না? বা তোমার সাথে তোমার ফ্রেন্ডের টাইপিং স্পিড সেম না। এখন যেহেতু সবার টাইপিং স্পিড সেম না, সেক্ষেত্রে কি হয় তাদের গতিটা কিন্তু কম থাকে। হ্যাঁ, আমার তো গতি নাই ভাই, আমি তো ভালো করে টাইপিং করতে পারি না, সেক্ষেত্রে আমার গতি অবশ্যই বেশি হবে। এখন যারা হচ্ছে টাইপিং এর কাজ করে তাদের গতি অনেক বেশি হবে, তাই না? সেক্ষেত্রে এখানে গতি এভারেজে কি হয়, গতি কম থাকে। আর এটা ডেটা ট্রান্সমিশন গতি অনেক দ্রুত হয়, খুবই দ্রুতভাবে সে চলে যায়। আচ্ছা, প্রেরকের কোনো প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না, কেন? কারণ হচ্ছে এখানে তো আমি দেখো কিবোর্ড থেকে ডাটাটা প্রেস করতেছি, সে সরাসরি চলে যাচ্ছে, এখানে তো আর স্টোর করার কিছু নাই। কারণ হচ্ছে আমার ম্যাক্সিমামই 8 বিট তো আর স্টোর করার কিছু নাই। সেখানে এখান থেকে সরাসরি হচ্ছে ডেটাটা চলে যায়। এখানে অবশ্যই একটা প্রাইমারি স্টোরেজের প্রয়োজন পড়ে, কারণ আমার মিনিমাম 80 বাইট দরকার, এবং 80 বাইট হওয়ার পরেই সবাইকে একত্রে পাঠিয়ে দেওয়া হবে, এবং যেখানে থাকতে হবে কোথাও না কোথাও থাকতে হবে, অবশ্যই সেটা কোথায় থাকবে, প্রাইমারি স্টোরেজে থাকবে। এখন দেখো ইনস্টলেশন খরচ অত্যন্ত কম। এখন আমার যোগ্যতাই নাই, ঠিক আছে, যে হচ্ছে আমার কি এখানে যে আমার ডাটাটা স্পিডই নাই। প্রথম কথা হচ্ছে স্পিড নাই, দুই কথা হচ্ছে ম্যাক্সিমাম হচ্ছে কি আমি 8 বিট ডাটা পাঠাইতে পারবো, সুবিধা অনেক কম, যেহেতু সবকিছুই কম তার খরচ অবশ্যই কমই হবে, ঠিক না? আর এটা তুলনামূলক ব্যয়বহুল। এখানে হচ্ছে তোমার প্রাইমারি স্টোরেজ প্রয়োজন পড়তেছে, তুমি একসাথে এতগুলো ডাটা পাঠাবা, এটা ইনস্টলেশন খরচ অবশ্যই অনেক বেশি পড়ে। এ পদ্ধতিতে ট্রান্সমিট সময় বেশি লাগে, সেম ওইটাই বলছিলাম যে ট্রান্সমিট সময় বেশি লাগতে পারে, তোমার টাইপিং স্পিড কম হতে পারে, সেক্ষেত্রে অবশ্যই ট্রান্সমিশন বেশি লাগবে। আর এখানে কম সময় লাগে, এখন কারণ হচ্ছে সবাই টাইপ করতেছে বা হচ্ছে যে ডাটাগুলো স্টোর করা হচ্ছে, সেই স্টোর হওয়ার পরে কিন্তু সাথে সাথে চলে যেতেছে, ঠিক আছে। তো এই পদ্ধতিতে প্রতিটি ক্যারেক্টারের শুরু এবং শেষে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন হয়। আমি যেটা শুরুতে বলছিলাম যে এখানে হচ্ছে এক্সট্রা বিট ব্যবহার করা হয়, সেটা হচ্ছে স্টার্ট বিট এবং স্টপ বিট। আর এই পদ্ধতিতে স্টার্ট এবং স্টপ বিটের প্রয়োজন পড়ে না। প্রতি ব্লক ডেটার শুরুতে একটি হেডার ইনফরমেশন এবং শেষে একটি টেলার ইনফরমেশন থাকে, ঠিক আছে। যেমন হচ্ছে আমরা যদি একটু প্রিভিয়াসলি দেখি, এখানে যে আমরা লিখলাম না 80 থেকে 132 বাইট, এখানে থাকবে কি শুরুতে থাকবে হেডার এবং শেষে থাকবে হচ্ছে ট্রেলার। যখন এই ব্লকটা পাঠানোর আগে সে কি করে হেডার পাঠাবে। এখন বলতে পারো এটা কত বাইটের হয়, এটা হচ্ছে 2 বাইট, হেডার 2 বাইট এবং ট্রেলার 2 বাইট ইউজ করা হয়, এমসিকিউর জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এ হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এবং এটা হচ্ছে তোমাদের দেখো এই অধ্যায়টা কিন্তু থিওরিটিক্যাল অধ্যায়, ঠিক আছে। এখানে তোমরা যতই বুঝো না কেন, তুমি যদি পরীক্ষায় মুখস্থ না করে যাও কিন্তু তুমি কিন্তু লিখতে পারবে না, বানায় লেখারও কিন্তু কোনো কিছু নাই এখানে। তোমাকে অবশ্যই ইনফরমেশনগুলো খুব ভালোভাবে মুখস্থ করে তারপরে যেতে হবে, যেটা ভাই সত্য কথা। তুমি যদি এটা মুখস্থ করে না যাও, বানায় লেখার আশা করে যাও, তুমি কখনোই এটা অ্যান্সার করতে পারবে না। ওকে, এখন যে আমরা বলছিলাম একটা জিনিস, যেটা হচ্ছে যে অ্যাসিনক্রোনাসে তোমার হচ্ছে দক্ষতা কম, সিনক্রোনাসের দক্ষতা বেশি, তাই না? এখন আমরা একটু ম্যাথ আকারে দেওয়া আছে যে আমরা একটু টেস্ট করব যে কি এখানে কোনটা আসলে কম কোনটা বেশি। এখানে দেখো কি বলছে অ্যাসিনক্রোনাস, এটা প্রথমত হচ্ছে আমাদের একটু কর্মদক্ষতা বের করার সূত্রটা আমি তোমাকে বলে দিই। কর্মদক্ষতা বের করার সূত্রটা কি, সেটা হচ্ছে উপরে আমরা রাখবো কি প্রকৃত ডাটা, নিচে থাকবে হচ্ছে মোট ডাটা গুণন হচ্ছে 100%। এই হচ্ছে এফিসিয়েন্সি বের করার সূত্র। তাহলে এখানে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশনের ক্ষেত্রে আমাদের দেখো 1 বাইট ডাটা পাঠানোর জন্য আমরা ম্যাথটা করতেছি হচ্ছে 1 বাইট। কি বলছে দেখো, আমরা জানি 1 বাইট সমান 8 বিট। আমরা কেন 8 বিটে কনভার্ট করছি, কারণ হচ্ছে অ্যাসিনক্রোনাসে তোমার ডাটা ট্রান্সমিট হয় কি আকারে, বিট আকারে হয়। যেহেতু বিট আকারে কাজ করে, সেজন্য আমরা কনভার্ট কোথায় করলাম, আমরা বিটে কনভার্ট করে নিছি। তো আমরা জানি হচ্ছে 1 বাইট সমান 8 বিট। এখন দেখো এটা হচ্ছে প্রকৃত ডাটা, আমার 8 বিট হচ্ছে প্রকৃত ডাটা, এটা হচ্ছে প্রকৃত ডাটা। এখন
তো এই প্রকৃত ডাটা পাঠানোর আগে আমাকে শুরুতে অবশ্যই স্টার্ট বিট পাঠাইতে হবে এবং শেষে স্টপ বিট পাঠাইতে হবে। তার মানে এখানে স্টার্ট বিট একটা হবে, স্টার্ট বিট একটা হবে এবং শেষে স্টপ বিট দুইটা হবে। তাহলে আমাকে 8 বিট ডাটা পাঠানোর জন্য আমার এক্সট্রা কতগুলা বিট লাগতেছে? 8 বিট ডাটা পাঠানোর জন্য আমাকে এক্সট্রা শুরুতে একটা স্টার্ট বিট এবং শেষে হচ্ছে দুইটা স্টপ বিট, তার মানে টোটাল 3টা এক্সট্রা বিট লাগতেছে। তাহলে আমাকে একটু যদি বলি যে প্রকৃত ডাটা, তো প্রকৃত ডাটা আমাদের কত বিট আসলো? 8 বিট আসলো। আর মোট ডাটা কয়টা লাগলো? মোট ডাটা কয়টা লাগলো? মোট ডাটা হচ্ছে প্রকৃত এবং এটার সাথে এক্সট্রা লাগতেছে 3টা, তাহলে টোটাল হচ্ছে 11 বিট, তাই না? যদি আমাদের কর্মদক্ষতাটা বের করি সূত্র অনুসারে যদি আমরা বসাই ফেলি, কি লেখা যায়? 8 বাই হচ্ছে 11 গুণ হচ্ছে 100%, তাই না? এটা ক্যালকুলেশন করার পর অ্যান্সার কত আসে? 72.72%, যেটা হচ্ছে প্রায় 73%। এটা হচ্ছে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা 73%। এবং এটা তুমি প্রকৃত ডাটা যেটাই দেওয়া থাক না কেন, এখানে হচ্ছে 1 বাইট দেওয়া, যদি তোমাকে 5 বাইট বলে, যদি তোমাকে 10 বাইট বলে, যত বাইটই বলুক না কেন সর্বশেষ অ্যান্সার কিন্তু এইটাই আসবে। সারা জীবন অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা 73%। আর যদি এটা না দেওয়া থাকে পরীক্ষায় এমসিকিউতে আসতে পারে যে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা কত, সেক্ষেত্রে অ্যান্সার হবে 72.72%। এটা হচ্ছে ফিক্সড, যে কোনো মান দেওয়া হোক না কেন অ্যান্সার তোমার এটাই আসতে হবে এবং এইটাই অ্যান্সারই আসবে। যদি এটা না আসে তোমার ম্যাথ ভুল। এখন আসা হচ্ছে সেম ম্যাথটা যদি আমরা একটা সিনক্রোনাসের ক্ষেত্রে দেখি, তো দেখো 80 বাইট ডাটা, কারণ আমরা জানি মিনিমাম কি 80 বাইট পাঠাতে হবে, 80 বাইট তো হওয়ার পরে তুমি পাঠাবো, তাই না? 80 বাইট পরিমাণের একটি ক্যারেক্টার ব্লক স্থানান্তরে 2 বাইট হেডার এবং 2 বাইট টেলার ইনফরমেশন যুক্ত করতে হবে। সুতরাং এটা হচ্ছে এক ব্লক ডাটা, তাহলে কি হয়? 2 বাইট হচ্ছে আমার হেডার, 80 বাইট হচ্ছে মোট ডাটা, 2 বাইট হচ্ছে টেলার, তাহলে টোটাল আমার লাগতেছে কয়টা? 84টা। 80 বাইট হচ্ছে মোট প্রকৃত ডাটা আর এক্সট্রা লাগতেছে 4 বাইট, তাহলে টোটাল বাইট কয়টা হলো? 84টা। তো আমরা যদি সেম ভাবে যদি আমরা এখানে করি এটা, তাহলে প্রকৃত ডাটা কত হলো? প্রকৃত ডাটা হচ্ছে 80, মোট ডাটা হচ্ছে 84 গুণন 100%। যদি আমরা ক্যালকুলেশন করি এটা হচ্ছে 95.23% সমান হচ্ছে 96%। এখানেও সেম কথা, তোমার 80 বাইটের জায়গায় যত বাইটই দেওয়া হোক না কেন সেই ক্ষেত্রে তোমার এক্সট্রা কতগুলা বিট লাগতেছে সেটা বের করে তোমাকে জাস্ট সূত্র অনুসারে বসাই দিবা, তাইলেই হবে। আরেকটা জিনিস এখানে অনেকে যেটা ভুল করো সেটা হচ্ছে, এখানে দেখো আমরা প্রতি 8 বিটের জন্য কিন্তু এক্সট্রা 3 বিট লাগতেছে। ধরো ম্যাথের ক্ষেত্রে তোমার এখানে আসলো হচ্ছে 40 বিট, ম্যাথের ক্ষেত্রে তোমার এখানে 40 বিট নিয়ে কাজ করতে হইতেছে, তাহলে 40 বিটের জন্য এক্সট্রা কত বিট লাগবে সেটা কিন্তু তোমার হচ্ছে ঐকিক নিয়ম অনুসারে বের করে নিয়ে তারপরে কাজটা করতে হবে। আমি একটু বলে দিই, দেখো 8টার জন্য যদি 3টা লাগে, একটার জন্য কয়টা? 40টার জন্য কয়টা? এভাবে তোমার ঐকিক নিয়মে বের করতে হবে, ঠিক আছে? তো যদি দেখি, দেখো 8টার জন্য লাগে আমার 3টা, তাহলে একটার জন্য কি? একটার জন্য অবশ্যই কম লাগবে, তাই না? এরকম করে তোমার বের করতে হবে। 40টার জন্য বেশি লাগবে, তাহলে এরকম করে তোমাকে ঐকিক নিয়মে কয়টা এক্সট্রা লাগতেছে সেটা বের করতে হবে, তারপর কিন্তু তোমাকে মোট ডাটাটা বের করে নিতে হবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের কর্মদক্ষতা নির্ণয়। তো পরীক্ষায় খুবই কম আসার পসিবিলিটি হচ্ছে তোমার এই ম্যাথগুলা, যে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা নির্ণয় করো, সিনক্রোনাসের কর্মদক্ষতা নির্ণয় করো। তোমরা যেটা করবা সেটা হচ্ছে এমসিকিউর জন্য এই জিনিসটা জাস্ট মুখস্থ করে রাখবা যে অ্যাসিনক্রোনাসের কর্মদক্ষতা কত, সিনক্রোনাসের কর্মদক্ষতা কত। ওকে, তাহলে চলো পরবর্তীতে আমরা যাই। তো পরবর্তীতে যে ম্যাথটা আমরা দেখবো সেটা হচ্ছে ডেটা ট্রান্সমিশন মোড। এই যে আমরা এতক্ষণ বললাম যে ডেটা ট্রান্সমিশন মেথড, কিসের মাধ্যমে সেই ডাটাগুলা বা কোন প্রসেসে ডাটাগুলা যাচ্ছে। এখন হচ্ছে মোড, ডাটা ট্রান্সমিশন মোড বলতে বোঝা যাচ্ছে ডাটাগুলা সে কিভাবে আদান প্রদান করতেছে তারা নিজেদের মধ্যে। তো ডাটা ট্রান্সমিশন মোড হচ্ছে 3 ধরনের, কি কি? সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং হচ্ছে ফুল ডুপ্লেক্স, ঠিক আছে? তো আমি একটু শুরুতে বলে দিই, খুব ইজিলি যদি মনে রাখতে চাও। সিমপ্লেক্স কি? সে একতরফা ডাটা প্রদান করবে। যেমন হচ্ছে এক্সাম্পল হিসেবে যদি আমরা বলি টিভি কি করতেছে? এক জায়গা থেকে ডাটা সবাই সেন্ড করতেছে, আমরা জাস্ট বসে দেখতে পারতেছি। এটা হচ্ছে জাস্ট আমরা কি দেখতে পারতেছি, ওরা জাস্ট আমাদেরকে দিতেছে, আমরা কি কোনো ফিডব্যাক দিতে পারতেছি টিভি দেখার পরে? না। তো সিমপ্লেক্সই একতরফা সে ডাটা দিয়েই যাবে, ঠিক আছে? হাফ ডুপ্লেক্স কি? দুই পাশ থেকেই ডাটা আদান প্রদান হবে, কিন্তু সমস্যা হচ্ছে কি, যখন আমি তোমাকে ডাটাটা দিব তুমি আমাকে ডাটা দিতে পারবে না, আবার তুমি যখন আমাকে ডাটা দিবা আমি তখন তোমাকে ডাটা দিতে পারবো না। দুই পাশ থেকে আদান প্রদান হচ্ছে কিন্তু সিঙ্গেল লাইনে। আমি যখন তোমাকে দিচ্ছি তুমি অফ, তুমি যখন আমাকে দিচ্ছ তখন আমি অফ। ওকে,
আর ফুল ডুপ্লেক্স কি হয়, দুই পাশ থেকে ডাটা আদান প্রদান হয় এবং একসাথেই হয়। এখানে এরকম না যে তুমি অফ থাকবে আমি অফ থাকবা, দুইটা সমান সময়ে দুই পাশে ডাটা আদান প্রদান হবে। এখন যদি আমরা একটু পার্থক্যটা দেখি, একটু দেখো কি বলছে যে এক প্রান্ত কেবল ডেটা প্রেরণ করে এবং অপর প্রান্ত ডেটা গ্রহণ করে। সেমি যেটা বলছি, আমি তোমাকে খালি দিবই, তুমি খালি নিবা, এখানে তোমার কোনো কিছু বলার নাই। তুমি খালি আমাকে দিবা, আমি নিব, আমার কোনো কিছু বলার নাই। সেম এখানে কি বলছে দেখো, কোন প্রান্ত একই সময় কেবল ডেটা গ্রহণ কিংবা প্রেরণ করতে পারে, কিন্তু গ্রহণ প্রেরণ একই সময় একসাথে করতে পারবে না। আর এটা সেম দেখো কি বলছে, এই পদ্ধতিতে ডেটা স্থানান্তরের ক্ষেত্রে উভয় দিক থেকে একই সময় ডেটা প্রেরণ এবং গ্রহণ করা যায়। তো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট, তোমাদের এমসিকিউতে আসতে পারে যে একমুখী ডেটা স্থানান্তরকে কি বলে, সেটা হচ্ছে সিমপ্লেক্স। দেখো ডেটার কেবলমাত্র একমুখী প্রবাহ সম্ভব, একদিকেই যাবে। এটা উভমুখী সম্ভব, দেখো ডেটা কিন্তু উভয় দিকেই হয় কিন্তু একই সময় হয় না। আর এটা একই সময়ে উভমুখী, যে কোনো দিকে এটা হইতে পারে। এখানে পার্থক্যটা দেখবা এবং এক্সাম্পল হিসেবে একটু দেখো। এক্সাম্পল কি বলছে যে উদাহরণ টেলিভিশন, রেডিও, কিবোর্ড, পিএবিএক্স, তাই না? এই জিনিসগুলো কি, এই জিনিসগুলো শুধু আমাদেরকে তারা দেয়। টেলিভিশন আমাদেরকে খালি দেখায়, রেডিও আমাদেরকে শোনায়, তাই না? ওরা কি আমাদেরকে জাস্ট ইনপুটগুলো আমাদের এখানে প্রদর্শন করা, এই জিনিসগুলো আমরা জাস্ট দেখি, আমাদেরকে কোনো কিছু বলার নাই, আমরা কোনো কিছু কমেন্ট করতে পারি না, আমাদের কোনো ফিডব্যাক নাই। এখন দেখো ওয়াকিটুকি কি, যে যখন আমি দুইজন পুলিশের কাছে ওয়াকিটুকি থাকে, তখন একজন কিন্তু অফ থাকে, আমি সুইচ অন করে আমি বলবো, তারা শুধু শুনবে, এবং অপর পাশ থেকে সুইচ অন করবে, তারা বলবে, আমি শুধু শুনবো। একসাথে কিন্তু দুই সাইডে আদান প্রদান হয় না। টেলিফোন বা মোবাইল যেটা বলছিলাম, যে আমরা ফোনে কিন্তু একতরফা দুই সাইড থেকে কথা বলি, আমি যখন কথা বলতেছি তুমিও তখন বলতে পারো, তুমি যখন বলতেছো তখন আমিও বলতে পারি, তাই না? তো এই হচ্ছে ডাটা ট্রান্সমিশন মোড, সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স এবং ফুল ডুপ্লেক্স। পার্থক্যটা অনেক বেশি ইম্পর্টেন্ট, আর এখান থেকে কিন্তু এমসিকিউ আসে। এই জিনিসগুলো একটু ভালো করে দেখবা এবং বইও খেয়াল করবা। ওকে, এখন আসা হচ্ছে আমরা ডাটা ট্রান্সমিশন মেথড দেখলাম, কিভাবে সে কোন প্রসেসে ডাটাগুলো যায়। ডাটা ট্রান্সমিশন মোড দেখলাম যে তাদের আদান প্রদান কিরকম ধরনের হইতে পারে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি ডাটা ট্রান্সমিশন মাধ্যম। মাধ্যম বলতে কি বোঝায়? মাধ্যম বলতে বোঝায় হচ্ছে কিসের মাধ্যমে ডাটাটা পাঠাবে। ধরো আমি একটা ডাটা পাঠাবো, আমি একটা ধরো দোকান থেকে যদি আমি কোনো কিছু প্রিন্ট করতে চাই, আমি অবশ্যই আমার ল্যাপটপ থেকে কি করবো, পেন ড্রাইভে নিব, পেন ড্রাইভে নিয়ে আমি দোকানে নিয়ে যাব, তারপর আমি সেটাকে প্রিন্ট করবো, তাই না? তো এখানে মাধ্যম হিসাবে কে কাজ করছে? মাধ্যম হিসাবে কাজ করছে হচ্ছে পেন ড্রাইভ। তো সেম ভাবে এখানে ডাটা ট্রান্সমিশন যে আমরা করি, এখানে মাধ্যম হচ্ছে টোটাল দুইটা, একটা হচ্ছে তারযুক্ত এবং একটা তারবিহীন। তারযুক্ত বলতে সেটা বোঝায় ওয়্যার্ড, এবং যেটা তারবিহীন সেটা তো ওয়্যারলেস। তোমরা সবাই জানো, কারণ হচ্ছে আমরা এখন মোটামুটি ওয়্যারলেসের যুগে আছি সবাই। এখন দেখো তারযুক্তের মধ্যে এখানে হচ্ছে টোটাল 4টা আছে। 4টার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তারপরে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবল। টেলিফোন কেবলটা খুব কম আসে, এটা এখন আসেই না। তো এখান থেকে তাহলে বুঝতেই পারতেছো যে তারযুক্ত যে মাধ্যমগুলো আছে তার মধ্যে কোনটা আমাকে বেশি পড়তে হবে। আমাকে অবশ্যই ফাইবার অপটিক্যাল কেবলটা বেশি পড়তে হবে, তারপর টুইস্টেড পেয়ার কেবল, তারপর কোএক্সিয়াল কেবল। ঠিক আছে, এখন আসলে হচ্ছে ওয়্যারলেস যে মাধ্যমগুলো আছে সেই মাধ্যমগুলোতে কি কি আছে। ওয়্যারলেস মাধ্যমগুলোতে দেখো রেডিও তরঙ্গ, মানে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং হচ্ছে ইনফ্রারেড। হ্যাঁ, এই জাস্ট প্রকারভেদটা আমি বলতেছি। এবং মাইক্রোওয়েভের আন্ডারে কিন্তু আমাদের যে ওয়াইফাই, ওয়্যারলেস, ব্লুটুথ এগুলো থাকে, এই জিনিসগুলো যেমন হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং হচ্ছে ওয়াই ম্যাক্স, এই জিনিসগুলো হচ্ছে কি মাইক্রোওয়েভ। যেহেতু আমরা ওয়্যারলেস কিন্তু, তাই না? ব্লুটুথে ডাটা ট্রান্সফার করতে তার লাগে না, ওয়াইফাইতে রেগুলার ডাটা ট্রান্সফার হচ্ছে কিন্তু কোনো তার লাগতেছে না। ওয়াই ম্যাক্স তো আরও বেশি স্পেশাল, অনেক জায়গায় নিয়ে তারবিহীন মাধ্যম তারা দিয়ে যেতেছে, তারবিহীন ডাটা। ওয়াই ম্যাক্স কিন্তু পুরা এলাকায় সে ডাটা দিতে পারবে তার ছাড়া। আচ্ছা, আমরা যদি একটু দেখি এখানে, দেখো এখানে 3টা আমাদের যে ওয়্যারযুক্ত তার আছে, সেক্ষেত্রে এখানে আমি জাস্ট কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং ফাইবার অপটিক্যাল কেবল একটা পার্থক্য নিয়ে রাখছি। এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবলের প্রকার কিন্তু দুইটা, একটা হচ্ছে থিন নেট, একটা হচ্ছে থিক নেট। সেম ভাবে টুইস্টেড পেয়ার কেবলের দুইটা, একটা হচ্ছে এসটিপি, একটা হচ্ছে এফটিপি, মানে হচ্ছে ইউটিপি হবে এটা, এখানে এফটিপি লেখাটা ভুল আসছে। এসটিপি বলতে বোঝানো হচ্ছে শিল্ড টুইস্টেড পেয়ার কেবল, এটা হচ্ছে এসটিপি। এবং হচ্ছে ইউটিপি হচ্ছে আনশিল্ড। একটা হচ্ছে শিল্ড আর একটা হচ্ছে
আনশেড। এ হচ্ছে দুই ধরনের টুইস্টেড পেয়ার কেবল। এবং ফাইবার অপটিক্যাল কেবল দেখো দুই ধরনের, একটা হচ্ছে সিঙ্গেল মোড আর একটা হচ্ছে মাল্টি মোড। তো এটা নরমালি বুঝতেই পারতেছো সিঙ্গেল মোড আসলে কি। সিঙ্গেল মোড হচ্ছে একতরফা ডাটা যাবে, মাল্টি মোড হচ্ছে দুই পাশ থেকে সমানে সমানে ডাটা সেন্ড এবং রিসিভ হবে। এখন এখানে পার্থক্যগুলোতে যদি আমরা দেখি, কোএক্সএল কেবলের তোমার হচ্ছে রেঞ্জ বা সর্বোচ্চ দৈর্ঘ্য দেওয়া আছে। থিননেট যদি হয় 185 মিটার এবং থিকনেট হবে 500 মিটার, ঠিক আছে। তো এখানে ব্যবহার দেওয়া আছে থিননেট। আমরা বিশেষ করে হচ্ছে কোএক্সিয়াল কেবলটা কিন্তু আমরা মূলত টিভির জন্য ইউজ করে থাকি। টিভিতে আমরা ডিশের লাইনের যে তারটা সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, এবং টুইস্টেড পেয়ার কেবল যেটা সেটা হচ্ছে বাসায় আমরা রাউটারে যে তারটা লাগানো আছে না, সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। অনেক টাইমে দেখবা যে ফাইবার অপটিক্যাল কেবল আছে, কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল লাগাইতে কিন্তু আমাদের এক্সট্রা ভাবে অনু ইউজ করতে হয়, তাই না? অনু ইউজ করতে হয়, কিন্তু রাউটারে আমরা স্পেশালি যে তারটা লাগাই সেটা হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল। এখান থেকে জাস্ট একটু পার্থক্য এবং ইনফরমেশনগুলো দেখবা, এবং এখান থেকে এমসিকিউ অহরহ আসে, অনেক এমসিকিউ আসে এখান থেকে, ঠিক আছে। ওকে, এখানে একটু দেখো, সেটা হচ্ছে এখানে আমাদের যে ওয়্যারলেস যে মাধ্যমগুলো ছিল, রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং আরেকটা কি ছিল, আরেকটা ছিল হচ্ছে ইনফ্রারেড। তো এখন দেখো রেডিও ওয়েভের ক্ষেত্রে কি বলছে। রেডিও ওয়েভের ক্ষেত্রে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম বা যা বায়ু মাধ্যম দ্বারা কোনো প্রকার তারের সংযোগ ছাড়া সিগন্যাল প্রেরণ করতে পারে, তাই না? এবং এটার সম্ভাব্য তরঙ্গ দৈর্ঘ্য কত? 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ। এটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। 3 কিলোহার্টজ থেকে 300 গিগাহার্টজ কার তরঙ্গ দৈর্ঘ্য? রেডিও ওয়েভের তরঙ্গ দৈর্ঘ্য। এবং দেখো বৈশিষ্ট্য কি, পাহাড় বা বিল্ডিংকে ভেদ করতে পারে। পাহাড় বা বিল্ডিংকে ভেদ করতে পারে। অনেক টাইমে দেখবা যে আমাদের যে ওয়াইফাই আমরা যে ইউজ করি, তুমি একটা ওয়াইফাই রুমে রাখলা, ওয়াইফাই রুমে রাখার পর দেখা যাচ্ছে তুমি তার মাঝখানে এক রুম, তুমি তার পরবর্তী রুমে, সেক্ষেত্রে দেখবা কিন্তু ওয়াইফাই কিন্তু তোমার রুমে কম পাবে। যেখানে হচ্ছে 3 দাগ পাওয়ার কথা ছিল সেখানে সে 1 দাগ পাবে। কারণ কি, ওয়াইফাই কিন্তু তোমার এই যে দেওয়ালগুলো আছে, দেওয়ালগুলো ভেদ করে কম যাইতে পারে, ঠিক আছে। যদি সেটা রেডিও ওয়েভ হয় সেক্ষেত্রে কিন্তু দেওয়ালগুলো খুব ইজিলি ভেদ করতে পারে। রেডিও, টেলিভিশন প্রভৃতি সম্প্রচারে ব্যবহৃত হয় হচ্ছে রেডিও ওয়েভ। খুবই বেশি পরিমাণ রেডিয়েশন না হলে নিরাপদ। অনেক দূরে বা কাছে উভয় রেঞ্জে ডেটা ট্রান্সফার করা যায়, ঠিক আছে। এখন দেখো মাইক্রোওয়েভের ক্ষেত্রে কি বলছে। দীর্ঘ দূরত্বে তারবিহীন উপায়ে কমিউনিকেশনের জন্য ব্যবহৃত উচ্চ তরঙ্গের রেডিও ওয়েভ। এটা এমসিকিউটা অবশ্যই মুখস্থ করবা। 300 মেগাহার্টজ থেকে 300 গিগাহার্টজ হচ্ছে মাইক্রোওয়েভের হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। সিগন্যাল বাঁকা পথে চলতে পারে না। অবশ্যই মাইক্রোওয়েভের সিগন্যাল কি বাঁকা পথে চলতে পারে না, সেটা সরাসরি যাবে, তাই না? তুমি একটা জিনিস খেয়াল করে দেখবা যে ওয়াইফাই কিন্তু তোমার বাসা যদি 5 তলায় হয়, 5 তলা থেকে কিন্তু অনেক দূরে যে নিচতলায় পাবে, ঠিক আছে। কিন্তু 5 তলায় থাকা অবস্থায় তুমি 3 রুম দূরে কিন্তু তুমি তোমার ওয়াইফাই পাবা না, এরকম হয়, হ্যাঁ। আচ্ছা, এরপরে যদি আমরা স্লাইডটা দেখি, এখানে কি বলছে দেখো, ইনফ্রারেড। তো ইনফ্রারেড হচ্ছে দৃশ্যমান লাল আলোর চেয়ে বেশি কিন্তু মাইক্রোওয়েভের চেয়ে কম তরঙ্গ দৈর্ঘ্যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন। এবং এটা হচ্ছে কি সব থেকে আপডেট, সেটা হচ্ছে 300 গিগাহার্টজ থেকে 430 মেগাহার্টজ, তাই না? তো এটা হচ্ছে সব থেকে বেশি তার তরঙ্গ দৈর্ঘ্য। শক্ত দেয়াল ভেদ করতে পারে না, এটা হচ্ছে তার ডিসঅ্যাডভান্টেজ। সে কোনো দেয়াল শক্ত যদি হয়, অনেক পুক্ত যদি দেয়াল হয়, সে এটা ভেদ করতে পারে না। সিকিউরিটি সিস্টেম, রিমোট কন্ট্রোল বা ছোট করে ডেটা ট্রান্সফারে ব্যবহার হয় এটা। সিকিউরিটি সিস্টেমের জন্য আমরা এটা ব্যবহার করব। তরঙ্গ রশ্মিকে কেন্দ্রীভূত করলে আগুন লেগে যেতে পারে। তো আমরা এখান থেকে যদি বলে যে তিনটার মধ্যে কোনটা বেশি ভূমিকা আমাদের লাইফে দরকার, তো তিনটার কিন্তু আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, সবগুলারই আলাদা আলাদা সুবিধা আছে এবং সবগুলারই আলাদা আলাদা অসুবিধা আছে, ঠিক আছে। এখানে দেখো জাস্ট আমাদের যে মাইক্রোওয়েভের যে 3টা পার্থক্য ছিল সে কি ছিল, যে হচ্ছে ব্লুটুথ, ওয়াইফাই এবং ওয়াইম্যাক্স। এটা হচ্ছে এমসিকিউর সাগর। এখান থেকে এমসিকিউ অনেক আসবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমসিকিউ হচ্ছে স্ট্যান্ডার্ড। ব্লুটুথের স্ট্যান্ডার্ড কত, ওয়াইফাইয়ের স্ট্যান্ডার্ড কত এবং ওয়াইম্যাক্সের স্ট্যান্ডার্ড কত। তো এখানে আমি একটু বলে দিই ওয়াইফাইয়ের পূর্ণরূপ কি। ওয়াইফাইয়ের পূর্ণরূপ হচ্ছে ওয়্যারলেস ফিডেলিটি। ওয়্যারলেস ফিডেলিটি হচ্ছে ওয়াইফাইয়ের পূর্ণরূপ। এবং ওয়াইম্যাক্সের পূর্ণরূপ কি? ওয়াইম্যাক্স হচ্ছে ওয়্যারলেস ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস, ঠিক আছে। ওয়্যারলেস ইন্টারঅপারেবিলিটি ফর মাইক্রোওয়েভ অ্যাক্সেস। অবশ্যই এখান থেকে তোমরা যেটা পাবা সেটা হচ্ছে এগুলার স্ট্যান্ডার্ড মুখস্থ করবে। 802.15, এটা হচ্ছে 802.11 এবং এটা হচ্ছে 802.16। এমসিকিউতে অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা পড়বা। ফ্রিকোয়েন্সি 2.45 গিগাহার্টজ, 2.4 গিগাহার্টজ এবং 2.66 গিগাহার্টজ, এটা পড়বা। রেঞ্জ পড়বা। মানে আমি জাস্ট পার্থক্যের জন্য বলে দিচ্ছি কোনটা কোনটা তোমাদের পড়তে হবে মাস্ট। রেঞ্জ তোমরা পড়বা
তারপর হচ্ছে এটা তো পড়তে বেশি টাইম লাগে না, ব্যয়, এটা বিনা খরচের প্রযুক্তি, যেমন হচ্ছে আমরা মোবাইলে ব্লুটুথ ডাটা শেয়ার করি, এটা তো কোনো খরচই নেই, তাই না? তুলনামূলক স্বল্প ব্যয়। আমরা যে ওয়াইফাই লাইন নেই সেক্ষেত্রে কিছু টাকা হচ্ছে, আমাদের 5 MB লাইন হচ্ছে 1000 টাকা এরকম নেয়, আবার গ্রাম অঞ্চলে 1 MB লাইন 1000 টাকা নেয়, স্বল্প খরচে এটা হয়ে যায়। এবং ওয়াইম্যাক্স যেহেতু আমরা একটা এলাকা নিয়ে গঠন করি, একটা এলাকাতে যদি আমরা তারবিহীন লাইন দিতে চাই সেক্ষেত্রে এটা খরচ কিন্তু একটু বেশি হবে, তাই না? ব্যবহার হয় কোথায়? স্বল্প দূরত্বে ডাটা ট্রান্সফার করে লোকাল এরিয়াতে ওয়াইফাই ব্যবহার করা হয়। আর ওয়াইম্যাক্স কি হয়, একটা শহর নিয়ে ওয়াইম্যাক্স করা হয়। নেটওয়ার্ক টাইপ কি? প্যান। আমরা হচ্ছে সামনে যখন নেটওয়ার্কিং সম্পর্কে বলবো সেক্ষেত্রে এগুলো ডিটেইলস আলোচনা করব। নেটওয়ার্ক টাইপ কি? প্যান। প্যান বলতে বোঝায় কি? পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ব্লুটুথ কিন্তু পার্সোনাল কাজে ব্যবহার করি। আর লোকাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি? লোকাল আমার বাসা হচ্ছে পুরো একটা লোকাল এরিয়া, এখানে 6 থেকে 7টা ডিভাইস কানেক্ট থাকবে, এটা হচ্ছে ওয়াইফাই দিয়ে। এবং ওয়াইএমএক্স কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক, মানে হচ্ছে একটা শহর নিয়ে গঠিত হবে হচ্ছে ওয়াইম্যাক্স। এখানে সুবিধা এবং অসুবিধা দেওয়া আছে, সুবিধা এবং অসুবিধাগুলো পড়বা, লাইসেন্স সম্পর্কে পড়ার দরকার নেই। এটা বাদ আপাতত যেগুলো এখানে আমি দেখায় রাখছি, জাস্ট এই ইনফরমেশনগুলো পড়ে রাখবা, যেটা পরীক্ষার মধ্যে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করবে। আচ্ছা, এখন হচ্ছে ডেটা ট্রান্সমিশন মেথডের যে দুইটা মেথড ছিল, একটা হচ্ছে তারযুক্ত এবং একটা তারবিহীন, দুটার মধ্যে পার্থক্য, এটা ইম্পর্টেন্ট। ওয়্যার এবং ওয়্যারলেসের মধ্যে পার্থক্য। এখানে দেখো তার মাধ্যমের ক্ষেত্রে কি বলছে? তথ্য পরিবহনের উচ্চ গতি সম্পন্ন এবং এটা তার বা কেবল মাধ্যমের তুলনায় নিম্ন গতি সম্পন্ন, ঠিক আছে? তার দিয়ে যতটা স্পিডে যাবে সেক্ষেত্রে কিন্তু ওয়্যারলেসে তার থেকে একটু কম স্পিডে যাবে। উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি প্রদান করে। এখানে হচ্ছে ব্যান্ডউইথ বলতে খুব ইম্পর্টেন্ট কথা, যে ব্যান্ডউইথ কি? ব্যান্ডউইথ হচ্ছে প্রতি একক সময়ে আমরা যে পরিমাণ ডাটা ট্রান্সফার করি, হ্যাঁ, প্রতি একক সময়ে ডাটা ট্রান্সফারের হারকে ব্যান্ডউইথ বলে। তাহলে এখানে বলছে কি? উচ্চ ব্যান্ডউইথের ফ্রিকোয়েন্সি প্রদান করে। আর এখানে হচ্ছে কি? ফ্রিকোয়েন্সি স্পেকট্রাম অত্যন্ত দুর্বল বিধায় এটির ব্যান্ডউইথ তার মাধ্যমের তুলনা কম, খরচ বেশ কম, তারের মূল্য এবং সংশ্লিষ্ট ডিভাইস সুলভ এবং সহজ প্রাপ্য। যেমন হচ্ছে আমরা যখন ওয়াইফাই রাউটার সেট আপ করি, আমরা রাউটার কিনি, আমরা জাস্ট তার কিনি, শেষটা আমাদের কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে যেতেছে, এখানে খরচ খুবই কম পড়ে। আর ওয়্যারলেস কি? অত্যন্ত ব্যয়বহুল। এর জন্য ব্যবহৃত ওয়্যারলেস সাবস্ক্রাইবার স্টেশন, ওয়্যারলেস রাউটার, ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্ট এবং অ্যাডাপ্টার সমূহ বেশি দামি এবং সংশ্লিষ্ট ডিভাইসের সহজপ্রাপ্য নয়। আমাকে যখন আমরা ওয়্যারলেস এটা সেট আপ তৈরি করবো, আমার এক্সট্রা অনেক জিনিসপত্র কিনতে হয়, এক্সট্রা অনেক ডিভাইস কিনতে হয়, যেগুলো অনেক বেশি খরচ, তাই না? গতিশীলতা, স্থানান্তরের সক্ষমতা, এক্ষেত্রে আমাদের কি হয়? কেবল মিডিয়ায় নেটওয়ার্কের কার্যকারিতা কেবল সংযোগের উপর নির্ভরশীল বিধায় এটি সংরক্ষিত তার সংযোগ ব্যতীত এখানে নেটওয়ার্ক পাওয়া সম্ভব নয়। আর এখানে কি বলছে দেখো? ওয়্যারলেস মাধ্যমে নেটওয়ার্ক ওয়্যারলেস কভারেজ এরিয়ার মধ্যে কিছু স্থির বা চলমান যে কোনো অবস্থায় কার্যকরী ভূমিকা পালন করে। এটা লাস্টে এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ট্রান্সমিশনের মাধ্যম, এখানে হচ্ছে যে আমরা যে তারগুলো ইউজ করি সেগুলো কিসের মাধ্যমে হয়? কপার তারের সাহায্যে হয়, অপটিক্যাল ফাইবারের সাহায্যে হয় এবং ইথারনেটের সাহায্যে হয়। আর যদি আমরা ওয়্যারলেস দেখি সেটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, রেডিও ওয়েভ এবং ইনফ্রারেড, যেটা আমরা পার্থক্যতে পড়ে আসছিলাম, ঠিক আছে? আচ্ছা, এখানে ডেটা ট্রান্সমিশনের যে মেথডগুলো ছিল সেক্ষেত্রে হচ্ছে নেটওয়ার্ক কভারেজ এক্সটেনশন প্রয়োগ, এটা আমরা প্রিভিয়াসলি দেখে আসছি, আপাতত এখানে এটা নিয়ে কিছু বলার নাই। সেক্ষেত্রে আমরা শুরুতেই পড়েছিলাম ল্যান, প্যান, ওয়েন সম্পর্কে আমরা নেক্সটে আলোচনা করব, তাই না? এটা কিন্তু আমরা এই লাইনটা কিন্তু আমরা নেক্সট আলোচনা করব, সামনে স্লাইড আসবে সেখানে আমরা আলোচনা করব। জাস্ট এটা দেখে রাখো যে আমাদের ল্যান্ডম্যান, ওয়েন, প্যান এই জিনিসগুলা ছিল টপিকে। এখন দেখো মোবাইলের প্রজন্ম, এখান থেকে খুব বেশি একটা কোশ্চেন হয় না, জাস্ট যে আমি একটু বলে দিই যে প্রজন্ম আসলে জিনিসটা কি। প্রজন্ম জিনিসটা হচ্ছে কি, যখন আমরা একদম প্রথম যখন মোবাইল আবিষ্কার করা হয়েছে তখন দেখা যাচ্ছে যে ওইখানে শুধুমাত্র SMS দেওয়া যেত, আর কোনো কিছু করা যেত না। প্রজন্মটা কিভাবে ভাগ করছে এরকম না যে তোমার হচ্ছে 1950 সালে প্রথম প্রজন্ম, 1960 সালে দ্বিতীয় প্রজন্ম, 10 বছর পর প্রজন্ম হয়, এটা কিন্তু আমাদের ভুল ধারণা, ঠিক আছে? প্রজন্ম কিভাবে ভাগ করছে? তো প্রথম একটা ডিভাইস আবিষ্কার করছে, সেই ডিভাইসটা হচ্ছে শুধুমাত্র SMS দিতে পারবে, তাই না? এখন এটা শুধুমাত্র SMS এর উপর আমরা নির্ভর না, আমরা কি করতেছি? আপডেট করে তারপর আমরা নিয়ে আসলাম হচ্ছে ফোন কল। এই যে আপডেটটা করছে এটা হচ্ছে দ্বিতীয় প্রজন্ম, বোঝানোর সুবিধার্থে বলছি। তারপরে ধরো আমরা কি করতেছি? SMS এর পরে কিন্তু আমরা চলে আসছি মাল্টিমিডিয়া মেসেজে, আমরা MMS দেওয়া শিখে গেছি। এই যে আপডেটটা আসছে সেটাকে বলা হচ্ছে তৃতীয় প্রজন্ম। এরকম করে যখনই একটা ডিভাইস ছিল সেই ডিভাইসটাকে আমরা আপডেট করে নতুন একটা জিনিস অ্যাড করছি, সেক্ষেত্রে কি হয়? এটা পরবর্তী প্রজন্মের মধ্যে আমরা ফালাই দিই, ঠিক আছে? তো কোনো কিছু যখন আমরা আপডেট করি সেটাই হচ্ছে
পরবর্তী প্রজন্ম আসে। এখান থেকে দেখো আমরা একটু যেগুলো পড়বো এগুলো আমি দাগায় রাখছি। সিগন্যাল সিস্টেম, প্রথম জেনারেশন সিস্টেম অ্যানালগ সিস্টেমে ডাটা আদান প্রদান করতো। দ্বিতীয় জেনারেশন থেকে ডিজিটাল শুরু হয়েছে, এখন পর্যন্ত সবগুলো জেনারেশনই ডিজিটালাইজেশন হিসাবে চলে। প্রযুক্তি দেওয়া আছে, এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এখন দেখো ডাটা ট্রান্সফারের রেট। ডাটা ট্রান্সফারের রেট কেমন? এটা হচ্ছে প্রথম প্রজন্মের 2.4 kbps। এখানে একটা জিনিস এমসিকিউতে আসতে পারে, দেখো যদি দেওয়া থাকে kbps, তার মানে এটা পুনরূপ কি? কিলোবিট। কিলোবিট কিভাবে বুঝবা কিলোবিট? যদি বিটা ছোট হাতের থাকে সেটা হচ্ছে বিট, আর যদি kbps যদি বিটা বড় হাতের থাকে সেটা হচ্ছে কিলো বাইট। যদি বিটা ছোট হাতের হয় সেক্ষেত্রে হবে কিলোবিট, যদি বিটা বড় হাতের থাকে সেটা হচ্ছে কিলো বাইট। এখানে বি কিন্তু ছোট হাতে, তাহলে কি বলবো? 2.4 কিলোবিট পার সেকেন্ড থেকে 14.4 কিলোবিট পার সেকেন্ড হচ্ছে প্রথম প্রজন্মের হার। দ্বিতীয় প্রজন্মে কি? 14.4 কিলোবিট পার সেকেন্ড, 3.1 মেগাবিট পার সেকেন্ড, আর এটা হচ্ছে 100 MBps, মানে হচ্ছে 100 মেগাবিট পার সেকেন্ড। এরপর দেখো এখানে ব্যান্ডউইথ। ব্যান্ডউইথ কি বলছিলাম? প্রতি একক সময় ডাটা ট্রান্সফারের হার। এটা অ্যানালগ 25 মেগাহার্জ, 100 মেগাহার্জ। আচ্ছা, অপারেটিং ফ্রিকোয়েন্সি এখানে হচ্ছে 80 মেগাহার্জ। এখানে জিএসএম আমরা ইউজ করছি, এখানে এটা এমসিকিউতে আসতে পারে। এবং এটা হচ্ছে 2100 মেগাহার্জ এবং হচ্ছে 850 মেগাহার্জ থেকে বা 1800 মেগাহার্জ পর্যন্ত হয়। ব্যান্ডের ক্ষেত্রে ফ্রিকোয়েন্সি ন্যারো ব্যান্ড। এখানে হচ্ছে দেখো ব্যান্ডউইথ হচ্ছে 3 ধরনের। আমরা যেটা ন্যারো ব্যান্ড, ভয়েস ব্যান্ড এবং হচ্ছে ব্রডব্যান্ড। সো ন্যারো ব্যান্ডে হচ্ছে একদম সর্বপ্রথম যেটা আসছে ফার্স্ট, ব্যান্ডউইথের ক্ষেত্রে প্রথম যেটা আসছে সেটা হচ্ছে ন্যারো ব্যান্ড, একদম প্রথম। এবং ব্রডব্যান্ড হচ্ছে সর্বশেষে আসছে, লাস্ট। প্রথম আসছে ন্যারো ব্যান্ড, তারপর হচ্ছে ভয়েস ব্যান্ড, তারপর হচ্ছে ব্রডব্যান্ড। এখন ব্রডব্যান্ডের প্রকারভেদ আছে, আলট্রা ব্রডব্যান্ড মানে ব্রডব্যান্ডের আপডেট আর কি। তো ফ্রিকোয়েন্সির বাহক কি? 30 কিলোহার্জ, 200 কিলোহার্জ, 5 মেগাহার্জ এবং 15 মেগাহার্জ। রোমিং সুবিধা প্রথম প্রজন্মতে নেই, দ্বিতীয় প্রজন্ম থেকে রোমিং সুবিধা দিয়ে দেওয়া হয়েছে এবং দ্বিতীয় প্রজন্ম থেকে সবগুলোর প্রজন্মতেই রোমিং সুবিধা আছে, ঠিক আছে। তো ইন্টারনেট পড়বা, তো ইন্টারনেট ব্যবহার করা যেত না। তারপরে যেটা আসছে সেটা ন্যারো ব্যান্ড, কারণ হচ্ছে তখনই যখন ইন্টারনেট ব্যবহার করছে তখনই ফার্স্ট হচ্ছে ন্যারো ব্যান্ড আসছে, কারণ সর্বপ্রথম ন্যারো ব্যান্ড আসছে, তারপরে ব্রডব্যান্ড, তারপরে তো আমাদের এখন পর্যন্ত ব্রডব্যান্ডের জগতে আছি আমরা। ব্রডব্যান্ড জাস্ট আপডেট হইতেছে দিন দিন। লাস্টে উদাহরণ দেওয়া আছে, উদাহরণটা একটু দেখবা। সো এখান থেকে জাস্ট এমসিকিউ রিলেটেড পড়াগুলা পড়বা। এখান থেকে খুব বেশি একটা মোবাইল প্রজন্ম নিয়ে সিকিউ আসে না, সিকিউ অনেক আগে আসতো, কিন্তু রিসেন্টলি হচ্ছে আমাদের 2023-এ আমরা যারা পরীক্ষা দিছে দেখবা যে ওইখানে এই অধ্যায় থেকে যে কোশ্চেনগুলো হয়েছে মোবাইলের প্রজন্ম থেকে কোনো কোশ্চেন আসে নাই। তাহলে তোমরা আপাতত জাস্ট সিকিউর জন্য এই টপিকটা স্কিপ করতে পারো, কিন্তু এমসিকিউর জন্য এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। এখানে দেখো নেটওয়ার্কিং শ্রেণীবিন্যাস বলতে এখানে বোঝানো হচ্ছে কি? কম্পিউটার নেটওয়ার্কগুলো কত ভাগে ভাগ করা যেতে পারে। প্রথমত হচ্ছে কি? মালিকানা অনুসারে, নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে এবং হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে। মালিক অনুসারে এটা আসে না পরীক্ষায়, নিয়ন্ত্রণ কাঠামো অনুসারে এটা পরীক্ষায় আসে না, কিন্তু যেটা পরীক্ষায় আসে সেটা হচ্ছে ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক কত ধরনের। তো ভৌগোলিক নেতৃত্ব অনুসারে কম্পিউটার নেটওয়ার্ক হচ্ছে টোটাল আর অনেক। এখানে আছে কি? ল্যান, ম্যান, ওয়ান, প্যান। এক্সট্রা ভাবে আমরা একটা অ্যাড করবো, সেটা হচ্ছে ক্যান এমসিকিউর জন্য জাস্ট। তো ভৌগোলিক বিস্তৃতি অনুসারে কি? ল্যান, ম্যান, ওয়ান, প্যান আছে। এক্সট্রা ভাবে জাস্ট আমি ক্যান অ্যাড করলাম। এখন ল্যান বলতে কি বোঝায়? ল্যানের পূর্ণরূপ কি? ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক, তাই না? তাহলে ম্যানের পূর্ণরূপ কি? মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। তারপর হচ্ছে ওয়ান মানে কি? ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ওয়ান হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এবং ফাইনালি হচ্ছে প্যান বলতে বোঝা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক, এগুলো হচ্ছে ফুল ফর্মগুলো ইম্পর্টেন্ট।
আচ্ছা দেখো এখানে আমরা একটা পার্থক্য দিয়ে রাখছি ল্যান ম্যান, দেখো এখানে হচ্ছে ক্যান কে আমি অ্যাড করে দিয়েছিলাম। তো এখন ল্যান সর্বপ্রথম প্যান বলতে দেখো আস্তে আস্তে যে বিস্তৃত হয়েছে, প্যান বলতে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলতে কি বোঝায়, এই একটা রুমের মধ্যে যে আমি ওয়াইফাই রাউটার লাগাই রাখছি, রাউটার থেকে যে আমার ডিভাইসটা কানেক্ট করা আছে এটা কিন্তু আমার পার্সোনালি কানেক্ট করা, তাই না? বা ধরো আমি আমার মোবাইল থেকে আমি যদি সাউন্ড স্পিকারে গান বাজাই, ব্লুটুথ আমরা কানেক্ট করি, এই যে আমরা কানেকশনটা করছি সেটা কিন্তু আমার নিজের জন্য করছি, পার্সোনালি কাজে ব্যবহার করছি। এই যে নেটওয়ার্কটা তৈরি হলো দুইটা ডিভাইসের মধ্যে, সেটাকে বলা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। দেখো গতি খুবই কম, ব্লুটুথের গতি অনেক কম থাকে, নেটওয়ার্কের আকার খুবই ছোট থাকে। দেখো ব্লুটুথ, ওয়্যারলেস বা ইউএসবি যেটা আমরা বলছি, খরচ খুবই কম, কম্পিউটার সংখ্যা খুবই কম থাকে। এখন অনেকগুলা পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক নিয়ে যেটা তৈরি হবে সেটা হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, আমাদের যে ব্রডব্যান্ড কানেক্ট হয় সেটা কি 10 MB থেকে 1000 MB পর্যন্ত হয়, ছোট, অনেকগুলো ছোট হয় নেটওয়ার্কের আকার। মাধ্যম টুইস্টেড পেয়ার কেবল। আমরা ওয়াইফাই যে কানেক্ট করি সেটা কিসের মাধ্যমে হয়, টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে হয়। খরচ হচ্ছে কম, কম্পিউটার সংখ্যা কম সংখ্যকই থাকে। অনেকগুলা ল্যান মিলে যেটা তৈরি হবে সেটা হচ্ছে ক্যান, মানে হচ্ছে ক্যাম্পাস এরিয়া নেটওয়ার্ক। এটাও দ্রুতগতি সম্পন্ন একটা নেট, এবং এখানে ল্যানের সাথেই ছোট নেটওয়ার্ক আকার হয় ছোট, যেটা হচ্ছে 2500 মিটার রেঞ্জ দেওয়া। এখানেও টুইস্টেড পেয়ার কেবল, খরচ খুবই কম, কম্পিউটার সংখ্যা কম সংখ্যক থাকে। ম্যান হচ্ছে কি একটা শহর বিস্তৃত, একটা শহর নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে ম্যান, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। এখানে হচ্ছে কি গতি 100 Mbps, এবং যেহেতু একটা শহর নিয়ে গঠিত হয়েছে তার নেটওয়ার্কের আকারটা অবশ্যই একটু বড় হবে, সেটা হচ্ছে 200 কিলোমিটার দেওয়া। মাধ্যম কি টুইস্টেড পেয়ার কেবল এবং হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। ঠিক আছে, খরচ বেশি, অবশ্যই খরচ বেশি, কারণ হচ্ছে আমাদের এখানে 200 কিলোমিটার জায়গা আমাদের তারের মাধ্যমে দিতে হবে, সেক্ষেত্রে এখানে তো খরচ অবশ্যই বেশি বাড়বে, তাই না? কম্পিউটার সংখ্যা অবশ্যই অনেক বেশি থাকবে, কারণ 200 কিলোমিটার তো আর কম জায়গা না, অনেক বেশি থাকে। ওয়ান বলতে কি বোঝাইছে, ওয়ান বলতে বোঝানো হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, আর এখানে সবচেয়ে কম গতি 1.5 Mbps, এবং এটা হচ্ছে সবচেয়ে বড় নেটওয়ার্ক বিশ্বব্যাপী যেটা হয় সেটাকে বলা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, এখানে ফাইবার অপটিক্যাল কেবল, স্যাটেলাইট বা রেডিও ওয়েভ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে আমরা যে ইন্টারনেট সুবিধাটা পাই সমুদ্রের তল দেশ দিয়ে কিন্তু আমাদের তার নিয়ে আসা আছে, তাই না? যেই তারটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ফাইবার অপটিক্যাল কেবল। যেহেতু সাগরের তল দেশে থাকে, অবশ্যই ফাইবার অপটিক্যাল কেবলের সাহায্যে আমরা ডাটাগুলো নিয়ে আসছি, অবশ্যই এখানে খরচ অনেক বেশি হবে, এবং তার এখানে কি অনেকগুলা বেশি কম্পিউটার কানেক্ট থাকবে। ঠিক আছে, আচ্ছা এটা হচ্ছে নেটওয়ার্কিং ডিভাইস, যে আমাদের হচ্ছে আমরা যখন নেটওয়ার্কিংটা তৈরি করি কি কি ডিভাইস প্রয়োজন পড়ে, আমরা যে ডিভাইসগুলো প্রয়োজন থাকবে সেটা হচ্ছে হাব, সুইচ, রাউটার, তারপর আমরা পরবর্তী লিখে রাখছি দেখো গেটওয়ে, রিপিটার, ব্রিজ। ঠিক আছে, এই হচ্ছে যে ডিভাইসগুলো আমরা ইউজ করে থাকি, তার মধ্যে সবথেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সুইচ, হাব। ঠিক আছে, এই দুটো হচ্ছে অনেক বেশি ইম্পর্টেন্ট, বেশিরভাগ পরীক্ষাতে এটা আসে। ঠিক আছে, হাব বলতে কি বোঝায়, দুইয়ের অধিক পোর্টযুক্ত রিপিটারকে হাব বলে। অবশ্যই তোমরা সংজ্ঞাটা শিখবা, এখান থেকে সংজ্ঞা শিখবা, এই সংজ্ঞাটাও শিখবা, সুইচের সংজ্ঞা শিখবা, যে সুইচ আসলে কোন কাজে ব্যবহার করা হয়। এখান থেকে এই যে পার্থক্যটা আছে, পার্থক্যটা পড়লেই কিন্তু তুমি হাব সম্পর্কে টোটাল ইনফরমেশন পেয়ে যাবা। পরীক্ষায় এটা কিন্তু অনুধাবনমূলক আসে, বা তোমাকে বললো যে সুইচ এবং হাবের মধ্যে পার্থক্য লিখো, অনুধাবনমূলক 2 মার্কের জন্য। সেখান থেকে জাস্ট এই ইনফরমেশনগুলো জানা থাকলে কিন্তু তুমি পার্থক্যটা খুব ইজিলি লিখতে পারতেছো। ঠিক আছে, আর বাকি যেগুলো আছে রাউটার, গেটওয়ে, রিপিটার, ব্রিজ খুবই কম ইম্পর্টেন্ট, জাস্ট একবার চোখের নজরে এগুলা দেখে তারপর পরীক্ষায় যাবা। ঠিক আছে, আমরা এখন ক্লাউড কম্পিউটিং নিয়ে আলোচনা করবো। ক্লাউড কম্পিউটিং ক্ষেত্রে শর্টকাট যদি আমি তোমাদেরকে একটা ধারণা দিই, সেটা হচ্ছে কি, যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা জিনিস সেখানে হচ্ছে যে আমরা কোথাও কোনো ডাটা একটা স্টোর করবো। ধরো হচ্ছে এটা ক্লাউড বলতে আমরা কি বুঝি, ক্লাউড বলতে আমরা ম্যাক বুঝি, তাই না? তো এটা একটা ক্লাউড, বা যেটাকে আমরা হচ্ছে স্টোরেজ হিসাবে জানবো। স্টোরেজ বলতে কি বোঝায়, স্টোরেজ হচ্ছে মেমোরি, যেখানে আমরা ডাটা সংরক্ষণ করি। ঠিক আছে, এ হচ্ছে ধরো আমার পিসি, এটা যদি আমার পিসি বা কম্পিউটার হয়, তো এখানে কিন্তু আমরা আমাদের যে ইনফরমেশন আছে সেগুলো আমাদের স্টোর করা থাকে। আমরা কি করি, এখানে পিসি থেকে আমরা যখন আমরা জিমেলে লগ ইন করি, সেই জিমেলে লগ ইন করে কিন্তু আমাদের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু আমরা গুগল ড্রাইভে আপলোড করি, তাই না? এই যে আমি গুগল ড্রাইভে আপলোড করছি, গুগল ড্রাইভের কোথায় আপলোড করা আছে বা লোকেশনটা কোথায় আছে কিছু ইনফরমেশন কিন্তু আমাদের জানা নাই, বা আমার ডাটাগুলো সিকিউর আছে কিনা কোনো ইনফরমেশনই আমাদের জানা নাই। জাস্ট আমাদেরকে একটা স্টোরেজ দিয়ে দিছে, আমরা সেই স্টোরেজটা কি করতেছি, ব্যবহার করতেছি। ফ্রি হিসাবে যত দেওয়া ছিল আমরা ফ্রি ব্যবহার করতেছি, যখন ফ্রি এর স্পেস শেষ হয়ে যেতেছে তারপর কিন্তু আমরা টাকা পেমেন্ট করে কিন্তু আমরা স্টোরেজ নিয়ে নিচ্ছি, তাই না?
এক্ষেত্রে কি কমন ব্যাপার হচ্ছে যে আমরা স্টোরেজ হিসাবে একটা গুগল ড্রাইভ ইউজ করতেছি, কিন্তু এখানে আমরা জানি না যে আমাদের ডাটাগুলো কোথায় স্টোর করা আছে, জাস্ট আমরা স্টোর করতেছি। ঠিক আছে, এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এখানে মানে কি বোঝাচ্ছে যে একটা আলাদা জায়গা যেখানের সাথে তোমার কোনো সংযুক্তি নাই, তোমার কোনো কানেকশন নাই, তুমি জাস্ট ওই স্টোর ওই জায়গাটাকে কি করবা, ব্যবহার করবা। এই ধরনের কাজগুলোকে বলা হচ্ছে ক্লাউড কম্পিউটিং। এটা হচ্ছে জাস্ট আমি তোমাদের শর্টকাট হিসেবে একটা ধারণা দিয়ে দিলাম যে ক্লাউড কম্পিউটিং জিনিসটা কি। হ্যাঁ, এরপরে আমাদের যে ক্লাউড কম্পিউটিং এর ক্ষেত্রে আরো ইম্পর্টেন্ট একটা যেটা আসে সেটা হচ্ছে ধরো উদ্দীপকে তোমাকে বললো যে এরকম হয় যে তুমি একটা জায়গায় গেছো, সেখানে জায়গায় যাওয়ার পরে তোমার এখানে একটা স্টোরেজ ব্যবহার করতে হইতেছে, তুমি যতটুকু স্টোরেজ ব্যবহার করছো সেই স্টোরেজের জন্য তোমার যতটুকু টাকা দরকার তুমি ঠিক ততটুকু পেমেন্ট করতে পারো, এবং এটা কোন সার্ভিসের মধ্যে পড়ে, ঠিক আছে, সেটা অবশ্যই ক্লাউড কম্পিউটিং এর মধ্যে পড়ে। কারণ আমরা জানি ক্লাউড কম্পিউটিং এ যতটুকু জায়গায় ব্যবহার করি আমরা ঠিক ততটুকুর জন্য পেমেন্ট করে থাকি। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে নেটওয়ার্ক টোপোলজি। এতক্ষণ আমরা যে টপিকগুলো পড়ে আসছি এগুলো থেকে কিছু সংখ্যক কোশ্চেন হবে, দেখা যায় যে তোমার হচ্ছে 3 মার্কের কোশ্চেন, 2 মার্কের কোশ্চেন এরকম হবে, কিন্তু শিওর না যে ওইখান থেকে কোশ্চেন হবে, কম্বাইন্ড কোশ্চেন হইতে পারে ওইখান থেকে। কিন্তু নেটওয়ার্ক টোপোলজি হচ্ছে এমন একটা টোপোলজি যে একটা টপিক, এটাতে অবশ্যই কোশ্চেন আসবে, এখান থেকে মাস্ট কোশ্চেন আসবে। তুমি যদি এখান থেকে পড়ে যাও সেক্ষেত্রে 4 মার্ক শিওর, এমনকি 7 মার্কও তুমি শিওর পাইতে পারো। ঠিক আছে, কি বলছে, একটি নেটওয়ার্কের ফিজিক্যাল ডিভাইস বা কম্পোনেন্ট যেমন হচ্ছে কেবল, পিসি, রাউটার ইত্যাদি যেভাবে নেটওয়ার্ক পরস্পরের সাথে সংযুক্ত থাকে তাকে বলা হয় টোপোলজি। ঠিক আছে, টোপোলজি এখানে 6 ধরনের আছে। কি কি আছে? বাস টোপোলজি, রিং টোপোলজি, স্টার টোপোলজি, ট্রি টোপোলজি এবং হাইব্রিড ম্যাশ। ঠিক আছে, এখানে দেখো বাস টোপোলজিটা আমি এখানে দেখাই আছে। বাস টোপোলজিটা কি? বাস টোপোলজিটা হচ্ছে টোটালি বাসের মতো। কেমন? বাসে ওঠার একটা দরজা থাকে, রাস্তা হচ্ছে একটা, পিছনে যাওয়ার জন্য টোটালি রাস্তা কয়টা? একটা, এবং দুই পাশে কি আমাদের সিটগুলো থাকে, তাই না? তো এই যে আমাদের পিছনে যাওয়ার রাস্তা হচ্ছে একটা, যদি এই রাস্তাতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি আমি পিছন পর্যন্ত যেতে পারবো? যতটুকু পর্যন্ত প্রবলেম ততটুকু পর্যন্ত যাইতে পারবো, তারপরে তো আর যাইতে পারবো না, ঠিক না? তো সেম টু সেম বাস টোপোলজিটা হচ্ছে এরকম। এটা এখান থেকে হচ্ছে ডাটাটা যদি আমরা শুরু করি, এটা হচ্ছে আমার রাস্তা, এই রাস্তা দিয়ে আমি যাব, এবং এখান থেকে পিসি গুলো এক একটা কানেক্ট করা। ঠিক আছে, এই টপোলজিতে যদি আমার যে মেইন যে রাস্তা বা মেইন যে তার, এই তারে যদি কোনো প্রকার কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু আমার সবগুলা কম্পিউটার কিন্তু ডিসকানেক্ট হয়ে যাবে, তাই না? সে কাজ করতে পারবে না। তার মানে কি, বাস টোপোলজি কি করতেছে, এ একটা মেইন রাস্তার উপর নির্ভর করে আছে। ঠিক আছে, রিং টোপোলজি যদি আমি একটু বলি, তো রিং টোপোলজিটা কি? রিং টোপোলজি কি হয় যে প্রতিটা কম্পিউটার, আমি যদি বলি পিসি, এখানে একটা পিসি, এ একটা পিসি, এখানে একটা পিসি, পিসি বলতে আমি এখানে কম্পিউটার বোঝাচ্ছি। যদি সেটা বাস টোপোলজি না হইয়া রিং টোপোলজি হইতো তাহলে কি হইতো, এই পিসি থেকে এই পিসি ডাটা যেত, এই পিসি থেকে এখানে আসতো, এই পিসি থেকে এখানে আসতো, এই পিসি থেকে এখানে আসতো, তার মানে এই চক্রাকারে তারা ঘুরতো। ঠিক আছে, ধরো রিং টোপোলজিতে মাঝে একটা পিসিতে কোনো একটা প্রবলেম হয়েছে, যদি এই পিসিতে কোনো একটা প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তাদের সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে যায়। এটা হচ্ছে রিং টোপোলজি। তারপর আসে কি স্টার টোপোলজি। স্টার টোপোলজিটা কেমন? একটা কেন্দ্র থাকে, এটা হচ্ছে ধরো একটা কেন্দ্র, ঠিক আছে, সেই কেন্দ্র থেকে ডিভাইসগুলো কানেক্ট থাকে, পিসি, এটা একটা পিসি, এটা একটা পিসি, তো এটা হচ্ছে আরেকটা পিসি, তাই না? সো এই স্টার টোপোলজি দেখো, যদি এই পিসিতে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কি আমার বাকি যে পিসিগুলো আছে এগুলোতে কোনো প্রবলেম হওয়ার পসিবিলিটি আছে? না, কারণ বাকি পিসিগুলো কিন্তু সচল থাকবে, এগুলো কিন্তু সচল থাকবে, জাস্ট এই পিসিতে প্রবলেম, জাস্ট এই লাইনটা একটু অচল থাকবে, ঠিক না? তো এটা হচ্ছে স্টার টোপোলজি। এবং পরীক্ষার মধ্যে তোমাকে কিন্তু এই যে স্ট্রাকচার দেখেই তোমাকে জাস্ট বুঝে নিতে হবে যে এটা কোন ধরনের টোপোলজি এবং আমার কাছে কি লিখতে বলা হয়েছে। ট্রি টোপোলজি, তাহলে ট্রি টোপোলজিটা কেমন আসবে? অবশ্যই আমরা শাখা প্রশাখা থাকবে। যেমন ধরো এটা একটা মেইন পিসি, এবং এটা থেকে আরো দুইটা পিসি কানেক্ট থাকবে, কি হয় এটা থেকে, এবং এই যে পিসিগুলো আছে এটা থেকে ধরো আরো দুইটা পিসি কানেক্ট, এগুলো থেকে আরো দুইটা পিসি কানেক্ট, এই যে কানেক্ট নেটওয়ার্কটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ট্রি টোপোলজি। এবং এটা হচ্ছে যদি আমাদের এখানে যদি মেইন কম্পিউটার যদি প্রবলেম হয় তাহলে সম্পূর্ণ নেটওয়ার্কটা কিন্তু অচল হয়ে যায়। যদি আমাদের এখানে প্রবলেম হয় তাহলে এর আন্ডারে যে যে কম্পিউটারগুলো থাকবে সেগুলা অচল হয়ে যাবে, এবং এর ছাড়া এই তারের বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে সেগুলো কিন্তু সচল থাকবে। ঠিক আছে, হাইব্রিড টোপোলজি কি? হাইব্রিড টোপোলজি হচ্ছে অনেকগুলা বা একের অধিক টোপোলজি নিয়ে যেটা গঠিত হয় সেটা হচ্ছে হাইব্রিড টোপোলজি। যেমন ধরো এটা একটা বাস টোপোলজি, তাই না? এই একটা পিসি,
এই একটা পিসিতে যদি আমি একটা সেটআপ তৈরি করি, ধরো এখানে একটা পিসি দিলাম, এখানে একটা পিসি দিলাম, এখানে আর একটা পিসি দিলাম, এই যে একটা নেটওয়ার্ক তৈরি করলাম না, এই যে একটা নেটওয়ার্ক তৈরি করে ফেলছি আমি। এই যে এখানে নেটওয়ার্কটা তৈরি করছি, এটা কি টপোলজি হয়েছে? রিং টপোলজি হয়েছে না? টোটালটার মধ্যে কি কি আছে? বাস টপোলজি আছে, রিং টপোলজি আছে, এখানে একের অধিক টপোলজি আমরা ব্যবহার করছি। যদি আমরা একের অধিক টপোলজি ব্যবহার করি সেটা হচ্ছে হাইব্রিড টপোলজি। ওকে, ফাইনালি হচ্ছে কি ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজিটা কেমন? যদি ধরো পিসি গুলা এরকম হয়, একটা আরেকটার সাথে কানেক্ট থাকবে, মানে প্রতিটা কম্পিউটারের সাথে কি থাকবে? কানেক্ট থাকবে, সেটা হচ্ছে ম্যাশ টপোলজি। যেমন হচ্ছে পিসি এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট। সেম ভাবে আমরা যদি সেম ভাবে বলি, তো পিসি এটার সাথে কানেক্ট, এটার সাথে কানেক্ট, আবার এটার সাথে কানেক্ট, তাই না? এখন আবার যদি বলি এপিসি কি করবে? এটার সাথে কানেক্ট থাকবে, এটার সাথে কানেক্ট থাকবে, এটার সাথে কানেক্ট থাকবে। এর মানে কি বোঝাচ্ছে? এর মানে বোঝাচ্ছে প্রতিটা কম্পিউটার সাথে কি থাকবে? কানেক্ট থাকবে। যদি প্রতিটা কম্পিউটার সাথে কানেক্ট থাকে, সেই ক্ষেত্রে এটাকে বলা হচ্ছে ম্যাশ টপোলজি। ওকে, যদি আমরা একটু পার্থক্য দেখি, এখানে দেখো কি বলছে, দেখো বাস টপোলজিতে বলছে কি প্রধান সিঙ্গেল ব্যাকবোন কেবলের সাথে সকল কম্পিউটার যুক্ত থাকে। আমরা শুরুতেই বলছিলাম কি একটা সিঙ্গেল তার থাকবে এবং সেই তারের উপর ডিপেন্ড করে হচ্ছে বাকি যতগুলো কম্পিউটার আছে সবগুলা তাদের নিজস্ব কাজটা করবে। ঠিক আছে, প্রেরিত তথ্যটি শুধুমাত্র প্রাপক কম্পিউটার গ্রহণ করে এবং ওনারা গ্রহণ করতে পারে না, ওনারা অগ্রাহ্য করেন। এখন হচ্ছে সেটআপ খুবই সহজ, যেহেতু আমরা একটা তার নিতেছি, একটা তার দিব এবং সেই তারের সাথে যা সবগুলা কানেক্ট করে দিব। এখান থেকে দেখো তোমরা যেই গুলা মুখস্থ করবা সেটা হচ্ছে সংজ্ঞা অবশ্যই পড়বা, তথ্য স্থানান্তর, সেটআপটা পড়বা, ট্রাবল শুটিং, খরচ, কি কি কেবল আমরা ব্যবহার করতে পারি এবং হচ্ছে সুবিধা অসুবিধাটা একটু দেখে নিবা। ঠিক আছে, কারণ হচ্ছে সুবিধা অসুবিধা জানলেই তুমি জাস্ট এই টপিকটা সম্পর্কে লিখতে পারবা। দেখো সুবিধাটা কি বলছে, যদি আমাদের বাস টপোলজি আমরা ইউজ করি সেক্ষেত্রে অবশ্যই কম কেবল ব্যবহৃত হয়, যেহেতু আমরা একটা তারের মাধ্যমে সবগুলো কানেক্ট করতেছি। একটা মেইন তার থাকবে, একটা তার থেকে কিছু একটা উপতার থাকবে, তাই না? যেহেতু আমরা একটা তারের মাধ্যমে কানেক্ট করতেছি, এখানে অবশ্যই অনেক বেশি সাশ্রয়ী হবে। এর গঠন সহজেই বোঝা যায়, তাই না? এর গঠন সহজেই বোঝা যায়, ব্যবহার সহজ এবং বেশি বিশ্বস্ত একটি টপোলজি। মাঝে মাঝে এটাও কিন্তু প্রবলেম তৈরি করে ফেলে, কারণ হচ্ছে মেইন তারের প্রবলেম হয়ে গেলে পুরোটাই প্রবলেম। আর অসুবিধা কি বলছে দেখো, ডেটা ট্রাফিক বৃদ্ধি পেলে ডেটা ট্রান্সমিশন গতি হ্রাস পায়। মানে হচ্ছে যেহেতু আমার মেইন রাস্তায় হচ্ছে একটা, তাই না? ধরো মেইন রাস্তা কি, তাহলে এটার এদিক থেকে একটা ডাটা আসলো, এদিক থেকে একটা ডাটা আসলো, সংঘর্ষ হইতে পারে। যেহেতু সংঘর্ষ হওয়ার পসিবিলিটি আছে, সেক্ষেত্রে অবশ্যই কি ডেটা ট্রাফিক লেগে যাবে, ট্রান্সমিশনের গতি অবশ্যই কি হবে? হ্রাস হবে। ব্যাকবোন কেবলের ত্রুটি ঘটলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়। ওই যেটা বললাম, মেইন তারে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে সম্পূর্ণ কেবলটাই বা সম্পূর্ণ টপোলজিটাই কি হয়ে যাবে? অচল হয়ে যাবে। এরপর দেখো রিং টপোলজির ক্ষেত্রে কি বলছে, কম্পিউটারগুলো সিঙ্গেল কেবল দ্বারা বৃত্তাকারে সংযুক্ত আছে। এখন এখান থেকে দেখো প্রেরিত তথ্য বৃত্তাকার প্রত্যেক কম্পিউটারের মধ্যে দিয়ে প্রবাহিত হতে থাকে যতক্ষণ না কাঙ্ক্ষিত কম্পিউটার তথ্যটি গ্রহণ করে। যেই বলছিলাম যে এই চক্রাকারে সে ঘুরতেই থাকবে, যেই কম্পিউটারে টার্গেট সেই কম্পিউটারে গ্রহণ করা না পর্যন্ত। ঠিক আছে, সেটা বেশ সহজ। ট্রাবল শুটিং এর ক্ষেত্রে কি বলছে, ট্রাবল শুটিং কথাটা মানে বুঝো তো? ট্রাবল শুটিং কথাটা মানে হচ্ছে কি প্রবলেম সলভ, তাই না? প্রবলেম সলভের কতটুকু ইম্পর্টেন্ট সে। নেটওয়ার্কের ট্রাবল শুটিং কঠিন। ঠিক আছে, একটি কম্পিউটার নষ্ট হলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। তার মানে এই যে নেটওয়ার্ক যেহেতু চক্রাকারে ঘুরতেছে, একটা যদি প্রবলেম তার মানে পুরোটাই কি অচল। ব্যয়বহুল নেটওয়ার্ক টপোলজি, কেবল টুইস্টেড পেয়ার কেবল আমরা ব্যবহার করি। সুবিধা কি বলছে দেখো, নেটওয়ার্কে যুক্ত প্রতিটি কম্পিউটার গুরুত্ব সমান এবং কোনো সার্ভার প্রয়োজন হয় না। যেহেতু আমরা কি একটা চক্রাকারে ঘুরতে থাকে, সবগুলোর গুরুত্ব কি থাকবে? সমান থাকবে। কম্পিউটার নোট বাড়ালে ডেটা ট্রান্সমিশনের গতি কমে না। যদি আমি এক্সট্রা কম্পিউটার ইউজ করি সেক্ষেত্রে এখানে ডাটা ট্রান্সমিশনের গতি কমবে না। তারপর কি বলছে দেখো, একটি কম্পিউটার অচল হলে পুরো নেটওয়ার্কটা অচল হয়ে পড়ে। একটা কম্পিউটার যদি অচল হয়, পুরো কম্পিউটার তো অচল হয়ে পড়বে, স্বাভাবিক। পুরো নেটওয়ার্ক বন্ধ না করে নতুন কোনো কম্পিউটার যুক্ত বা অপসারণ করা যায় না। আমি যখন নতুন কম্পিউটার অ্যাড করবো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই পুরো নেটওয়ার্কটা বন্ধ করে রাখতে হবে, তারপরে তুমি নতুন কাউকে অ্যাড করবা বা নতুন কাউকে ডিলিট করবা। স্টারের ক্ষেত্রে কি বলছে, যে কম্পিউটারের একটি কেন্দ্রীয় ডিভাইসের সাথে যুক্ত থাকে, একটা কেন্দ্রীয় ডিভাইস থাকবে, তার সাথে সবগুলা কানেক্ট থাকবে। এটার ক্ষেত্রে দেখো সুবিধা অসুবিধা কি বলছে। স্টার টপোলজির ক্ষেত্রে বলছে কি কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত হয় বিধায় নেটওয়ার্কের ম্যানেজমেন্ট, মনিটরিং, ট্রাবল শুটিং অত্যন্ত সহজ, তাই না? এখন তো সবার উপর দায়িত্ব নাই, একজনের উপর দায়িত্ব আছে। যেহেতু একজন থেকে সবকিছু মেনটেন করা হয়, সেক্ষেত্রে তার মনিটরিং অনেক বেশি
সহজ হবে। মূল নেটওয়ার্ক ব্যাঘাত না ঘটিয়ে ইচ্ছামতো নতুন নোড যুক্ত অপসারণ করা সম্ভব। সেক্ষেত্রে ধরো আমার আন্ডারে আমি হচ্ছে ম্যানেজমেন্ট, আমি যদি কাউকে নতুন করে অ্যাড করতে যাই, বাকি সবারই তো আমার কাজে বন্ধ রাখার কোনো দরকার নাই, বাকি সবাই তার কাজ করো, আমি আমার জায়গা থেকে তাকে আমার জায়গা থেকে লাইন একটা দিয়ে দিব, এক্ষেত্রে আমার কোনো প্রবলেম হবে না। দেখো সেন্ট্রাল ডিভাইসের উপর অতিরিক্ত নির্ভরতার কারণে সেন্ট্রাল ডিভাইস কোনো সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্ক চলে যায়। তার মানে হচ্ছে দেখো আমি ম্যানেজ করতেছি সব কিছু, যদি আমার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্কটা অচল হয়ে যাবে। ঠিক আছে, এখানে এটাই বোঝানো হয়েছে। অধিকতার এবং সেন্ট্রাল ডিভাইস ব্যবহার কারণে অত্যন্ত ব্যয়বহুল। যেহেতু আমি ম্যানেজ করতেছি, আমার থেকে যতগুলো ডিভাইস আছে সবগুলো ডিভাইসে আমি তার দিতেছি, এখান থেকে এক জায়গা থেকে সবগুলো তার যাচ্ছে, তাহলে এখানে অবশ্যই খরচ অনেক বেশি হয়। ট্রি টপোলজি হচ্ছে কি, কম্পিউটারগুলো একে অপরের সাথে শাখা প্রশাখার মতো থাকে। আমরা যে একটা থেকে দুইটা, দুইটা থেকে পাঁচটা, পাঁচটা থেকে 10টা এরকম যাবে, শাখা প্রশাখা নিয়ে থাকে। ঠিক আছে, এখানে এই কথাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। দেখো নতুন নতুন শাখা প্রশাখা সৃষ্টির মাধ্যমে সহজেই ট্রি টপোলজিকে বর্ধিত করা যায়। আমি চাইলেই টপোলজিটা মানে আমার নেটওয়ার্ক সিস্টেমটা বন্ধ না করে নতুন আমি কাউকে অ্যাড করে নিতে পারবো। এক্ষেত্রে যদি আমরা সুবিধা অসুবিধাগুলো একটু দেখি, দেখো নতুন নোড সংযোগ বা পুরনো নোড বাদ দিয়ে প্রভৃতির মাধ্যমে শাখা প্রশাখা তৈরি করে নেটওয়ার্ক এক্সটেনশন বেশ সহজ, তাই না? নেটওয়ার্কে তুমি ইজিলি বাড়াইতে পারবা। কোনো কম্পিউটার বা নষ্ট বা সমস্যা হলে মূল নেটওয়ার্কে তার প্রভাব পড়ে না। ওই যেটা দেখালাম, যেখানে প্রবলেম হবে তার নিচে গুলো প্রবলেম হবে, উপরে বা ডান সাইডে যেগুলো থাকবে সেগুলো কিন্তু কোনো প্রবলেম পড়বে না। এটা অত্যন্ত জরুরি টপোলজি। এবং রুট বা সার্ভার কম্পিউটারের সমস্যা দেখা দিলে পুরো নেটওয়ার্ক অচল হয়ে পড়ে। যে আমার যে রাউটার আসছে, যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা যদি কোনো প্রবলেম হয়, যে রাস্তাটা উপর থেকে যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নেটওয়ার্কটা এখানে অচল হয়ে যেতে পারে। আচ্ছা আচ্ছা, এখানে সরি, এখানে টপিক অ্যাড করা হয় নাই, আমি জাস্ট একটু ম্যাশ টপোলজি সম্পর্কে আমি একটু বলি এখানে এক্সট্রা ভাবে। আচ্ছা, সিকিউ সময় এখান থেকে একটা কোশ্চেন আসতে পারে, সেটা হচ্ছে ম্যাশ টপোলজি। ম্যাশ টপোলজি। তাহলে ম্যাশ টপোলজি থেকে কি ছিল? ম্যাশ টপোলজি ছিল কি, প্রতিটা নোড প্রতিটা নোডের সাথে কানেক্ট থাকবে, তাই না? যদি আমরা এটা একটা পিসি ধরি, এটা একটা পিসি, এখানে আরেকটা পিসি আছে, তাই না? এই একটা পিসি, কি বলছিলাম যে প্রতিটা পিসির সাথে কানেক্ট থাকবে। এই পিসিটা এটার সাথে কানেক্ট, এটা এটার সাথে কানেক্ট, সেম ভাবে এই পিসি এটার সাথে কানেক্ট থাকবে, এটার সাথে কানেক্ট থাকবে, এটার সাথে কানেক্ট থাকবে। তার মানে কি প্রত্যেকটা পিসির সাথে কানেক্ট থাকবে। এখান থেকে একটা এমসিকিউ হয়, সেটা হচ্ছে কি, ধরো ম্যাশ টপোলজিতে আমি যদি এখানে 10টা পিসি অ্যাড করি, সেক্ষেত্রে আমার টোটাল কতগুলো তার লাগতে পারে। ঠিক আছে, এখানে একটা সূত্র অ্যাপ্লাই করবা। যদি আমার কম্পিউটার n সংখ্যক হয়, সেক্ষেত্রে সূত্রটা হবে n × n-1/2। এটা হচ্ছে আমার কতগুলো তার লাগবে সেটা বের করার সূত্র। যদি আমার এখানে যদি বলে যে 10টা নোড অ্যাড করতে হবে বা 10টা কম্পিউটার অ্যাড করতে হবে, তাহলে সূত্রটা কি হবে? 10 × 10 - 1/2। তাহলে 10 × 9/2, 9 × 10 90/2। ফাইনালি आंसर কত? 45। তার মানে হচ্ছে যদি আমাকে 10টা কম্পিউটার একটার সাথে কানেক্ট করি, সেক্ষেত্রে আমার টোটাল তার লাগবে হচ্ছে 45টা। ঠিক আছে, এই হচ্ছে ম্যাশ টপোলজি থেকে আসা এমসিকিউর জন্য আসতে পারে, বা হচ্ছে তোমার অনুধাবনমূলক কোশ্চেন আসতে পারে যে এই আমি যদি এতগুলো কম্পিউটার ইউজ করি, সেক্ষেত্রে আমার টোটাল কতগুলো তার লাগতে পারে, বা এমসিকিউতে এই টপিকটা আসতে পারে। ঠিক আছে, তো এখন চলো আমরা হচ্ছে দেখি যে এই যে টপিকগুলো আমরা দেখছি, বা হচ্ছে প্রিভিয়াস সালে আমাদের যে কোশ্চেনগুলো আসছে, এই টপিকগুলো থেকে কোশ্চেন আসছে কিনা। ঠিক আছে, তো আমরা একটু সিকিউগুলো যদি দেখি, দেখো যদি আমরা ঢাকা বোর্ড 2023 সালের কোশ্চেন দেখি, তাহলে এখানে দেখো কি বলছে। 3 নম্বর কোশ্চেন যদি আমরা দেখি, কি বলছে, উদ্দীপকের চিত্র 1 এর নেটওয়ার্ক টপোলজি ব্যাখ্যা করো। তাহলে চিত্র 1 দেখো, চিত্র 1 হচ্ছে কি, এখানে একটা মেইন একটা তার দেওয়া আছে, তো মেইন তারের সাথে সবগুলা পিসি কি করা আছে, কানেক্ট করা আছে, তাই না? তো আমরা একটু আগে শিখলাম কি, যে যদি একটা তারের মাধ্যমে সবগুলা পিসি কানেক্ট করা থাকে, সেটা হচ্ছে কি বাস টপোলজি বলে। রাস্তা একটাই, বাকি সবগুলা কি একটা একটার সাথে কানেক্ট করা। সেজন্য আমরা কি বলতে পারি, যে চিত্র 1 এর নেটওয়ার্কে কি বলে, বাস টপোলজি বলে। ঠিক আছে, এরপর দেখো কি বলছে, যে উদ্দীপকে উল্লেখিত চিত্র 1 এবং চিত্র 2 এর টপোলজির মধ্যে কোনটি বেশি সুবিধা। তার মানে তো আমরা একটা ডিসিশন নিয়ে নিছি কি, চিত্র 1 হচ্ছে বাস টপোলজি, এবং চিত্র 2 সেটা কি, সেটা হচ্ছে স্টার টপোলজি, তাই না? সো বাস এবং স্টারের মধ্যে একটা হচ্ছে বাস এবং আরেকটা হচ্ছে
স্টার, দুইটার মধ্যে কোনটা বেশি সুবিধা? তো বাস এবং স্টার দুইটারই কিন্তু সুবিধা এবং অসুবিধা আছে, তার মধ্যে সবথেকে বেশি যেটা সুবিধা সেটা হচ্ছে বাস টপোলজিতে যদি মেইন তারে যদি তোমার কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু তোমার সম্পূর্ণ সিস্টেমটা অচল হয়ে যাবে। কিন্তু স্টার টপোলজিতে ধরো হচ্ছে আমার এই পিসিতে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে কিন্তু আমার যে বাকি যে পিসিগুলো আছে সেগুলোতে কোনো প্রবলেম হবে না। এদিক দিয়ে যদি আমরা চিন্তা করি সেক্ষেত্রে স্টার টপোলজি হচ্ছে বেস্ট। যখন তুমি সুবিধা এবং অসুবিধাগুলো ঠিকঠাকভাবে পড়বা সেক্ষেত্রে কিন্তু চাইলেই তুমি দুইটা খুব ইজিলি কম্পেয়ার করে নিতে পারবা, ঠিক আছে? যদি পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি, এটা হচ্ছে এখানে কি বলছে, আইসিটি শিক্ষক ক্লাসে বললেন ডেটা ট্রান্সমিশনের একটি পদ্ধতি, ডেটা একটি তারের মধ্যে দিয়ে স্টার্ট এবং স্টপ বিটের সমন্বয়ে প্যাকেট আকারে ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ফ্রেমের সাথে হেডার এবং ট্রেলার যুক্ত করে ট্রান্সমিট হয়। এরপর শিক্ষক এমন একটি প্রযুক্তির কথা বললেন যার মাধ্যমে তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়। তো গ নম্বর কোশ্চেনটা কি বলছে, দেখো কি বলছে, যে উদ্দীপকের উল্লিখিত তারবিহীন ইন্টারনেট সেবা প্রদান করার প্রযুক্তিটি বর্ণনা করো। তো উদ্দীপকে উল্লিখিত তারবিহীন বলতে এখানে এটা বোঝানো হইতেছে যে তারবিহীনভাবে বহুদূর পর্যন্ত ইন্টারনেট সেবা প্রদান করা যায়। তার মানে হচ্ছে তারবিহীন আমাদের মাধ্যম কয়টা ছিল? তারবিহীন আমাদের মাধ্যম ছিল হচ্ছে তিনটা। একটা হচ্ছে ব্লুটুথ ছিল, আরেকটা ছিল হচ্ছে ওয়াইফাই, এবং ফাইনালি ছিল হচ্ছে ওয়াইম্যাক্স, তাই না? তো ব্লুটুথ অবশ্যই তোমার হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের মধ্যে যায়, যে আমি নিজস্ব ডাটা কানেক্ট করবো সেক্ষেত্রে হচ্ছে ব্লুটুথের জন্য। ওয়াইফাই অবশ্যই তোমার রুমের সেটআপের জন্য তুমি ওয়াইফাই নিয়ে কাজ করবা। তাহলে এটার আনসার কি হবে? এটার আনসার হবে হচ্ছে ওয়াইম্যাক্স। আমি যদি বহুদূর ডাটা পাঠাইতে চাই বা একটা শহর ভিত্তিক যদি আমি একটা নেটওয়ার্ক তৈরি করতে চাই তারবিহীন মাধ্যমে, সেক্ষেত্রে এটা আনসার হবে কি? ওয়াইম্যাক্স। ওয়াইম্যাক্সের সাহায্যে বহুদূরে ডাটা পাঠানো যায় তারবিহীন মাধ্যম ব্যবহার করে। ফাইনালি কি বলছে দেখো, উদ্দীপকের উল্লেখিত ডেটা ট্রান্সমিশন পদ্ধতির দুটির মধ্যে তুলনামূলক বিশ্লেষণ করো। আচ্ছা, শুরুতে কি বলছে দেখো, আমার কি আছে? শুরুতে বলছে কি স্টার্ট এবং স্টপ বিট আছে, স্টার্ট এবং স্টপ বিট আছে। তাহলে স্টার্ট এবং স্টপ বিট কোথায় যায়? সেটা কিন্তু অ্যাসিনক্রোনাসে আমরা ব্যবহার করে আসছি, তাই না? অ্যাসিনক্রোনাসে থাকে হচ্ছে স্টার্ট এবং স্টপ বিট। হেডার এবং ট্রেলার থাকে কোথায়? হেডার এবং হচ্ছে ট্রেলার থাকে হচ্ছে সিনক্রোনাসে। তার মানে এখানে কি বলছে, অ্যাসিনক্রোনাস এবং সিনক্রোনাসের মধ্যে পার্থক্য আসছে, ঠিক আছে? এটা কিন্তু আমরা স্লাইডে অ্যাড করে রাখছি। তো এটা আপাতত তোমরা এনশিওর আমি তোমাকে এটা দিতে পারি, সেটা কি, এই স্লাইডে যে টপিকগুলো অ্যাড করা আছে তুমি যদি এগুলো ভালোভাবে শেষ করো, যতগুলো সিকিউ আছে তুমি সবগুলো সিকিউ কিন্তু অ্যান্সার করতে পারবা। আচ্ছা, এখন দেখো চট্টগ্রাম ভর্তি এসে কি আসছে, উদ্দীপকে উল্লিখিত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করেছে। কি বলছে দেখো, শ্রেণীকক্ষে শিক্ষক কেবল টিভিতে ব্যবহৃত তার মাধ্যম সম্পর্কে আলোচনা করলেন। তিনি গত ক্লাসে ইন্টারনেট ভিত্তিক এক ধরনের, আচ্ছা, উদ্দীপকে শ্রেণীকক্ষে শিক্ষক কি কেবল টিভিতে, তার মানে হচ্ছে টিভিতে অ্যাপ্লাই করা হয় কোন তারটাকে? সেটা হচ্ছে কোএক্সিয়াল কেবল, তাই না? টিভিতে অ্যাপ্লাই করা হচ্ছে কি কোএক্সিয়াল কেবল, তার মানে হচ্ছে এখানে কোএক্সিয়াল কেবল সম্পর্কে আলোচনা করতে বলা হয়েছে। এরপরে কি বলছে দেখো, তো চলো পরবর্তী কোশ্চেনটা আমরা দেখি। কি বলছে, যে উদ্দীপকে শিক্ষক যে পরিষেবার কথা উল্লেখ করেছেন তা বিশ্লেষণপূর্বক মতামত দাও। তাহলে শিক্ষক কিসের কথা বলছে? শিক্ষক বলছে কি, যে একটা ইন্টারনেট ভিত্তিক এক ধরনের পরিষেবা সম্পর্কে আলোচনা করেছিলেন। উক্ত ব্যবস্থায় ব্যবহারকারী ছোট বড় যে কোনো চাহিদা মেটাতে পারে এবং ব্যবহারকারী পরিমাণের উপর বিল নির্ধারিত হয়। এর মানে কি? এর মানে হচ্ছে যে আমি যতটুকু কাজ করাবো এবং যতটুকু জায়গা আমি ইউজ করবো সেই ততটুকুর জন্য আমাকে অবশ্যই বিল দিতে হবে। তাহলে এটার অ্যান্সারটা কি হবে? এটার অ্যান্সারটা হবে হচ্ছে ক্লাউড কম্পিউটিং, নাকি? কারণ হচ্ছে ক্লাউড কম্পিউটিং আমরা কি পরে আসছিলাম, যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে এমন একটা জায়গা যেখানে আমরা যতটুকু স্টোর নেই বা যতটুকু জায়গা আমরা ব্যবহার করি ঠিক ততটুকু জায়গার জন্য আমাকে বিল প্রদান করতে হয়, তাই না? এখানে জাস্ট ক্লাউড কম্পিউটিং সম্পর্কে তোমার এক্সপ্লেনেশনটা লিখতে হবে, ঠিক আছে? ওকে, তো পরবর্তী কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো কি বলছে, যে চিত্র 3 টপোলজিটি ব্যাখ্যা করো। তো এখন হচ্ছে চিত্র 3 আমাকে কি ধরনের টপোলজি আগে ব্যাখ্যা করতে হবে। তো এখানে দেখো যে কানেকশনটা কেমন ছিল, যে একটা কম্পিউটার কিন্তু একটা কম্পিউটার, তাই না? এই যে কম্পিউটারটা এই চক্রাকারে যে ঘুরতেছে এটা হচ্ছে রিং টপোলজি, তাই না? এখন এই কম্পিউটারের আন্ডারে এই দুইটা, এটার আন্ডারে হচ্ছে এটা, এই যে টপোলজিটা তৈরি হয়েছে এটা কিন্তু হচ্ছে ফ্রি টপোলজি, কারণ হচ্ছে শাখা। আমরা চিন্তা করি এটা হচ্ছে একটা শাখা, যাই বলো, কিন্তু মূল কথা হচ্ছে এখানে কিন্তু আমরা একের অধিক টপোলজি আমরা ব্যবহার করছি।
যেহেতু আমরা এখানে একের অধিক টপোলজি ব্যবহার করছি, সেক্ষেত্রে চিত্র 3-এর টপোলজিটা কি? চিত্র 3-এর টপোলজিটা হচ্ছে হাইব্রিড টপোলজি। দেখছো, তো টপোলজি থেকে কিন্তু মাস্ট কোশ্চেন আসে, টপোলজি থেকে মাস্ট কোশ্চেন আসে। প্রত্যেকটা বোর্ডে 23 সালে কোশ্চেন অবশ্যই টপোলজি থেকে একটা করে কোশ্চেন ছিল। এরপরটা যদি দেখো কি বলছে, চিত্র 1 এবং চিত্র 2 এর মধ্যে কোন টপোলজিটি অধিক বেশি সুবিধাজনক? আচ্ছা, চিত্র 1টা যদি আমরা বলি, চিত্র 1টা হচ্ছে কি ম্যাচ টপোলজি, চিত্র 1 হচ্ছে কি ম্যাচ টপোলজি, এবং চিত্র 2টা হচ্ছে কি স্টার টপোলজি। এখন একটু বলো যে ম্যাচ টপোলজি এবং স্টার টপোলজির মধ্যে কোনটা বেশি সুবিধা? অবশ্যই ম্যাচ টপোলজি বেশি সুবিধা। কারণ কি, যে প্রত্যেকটা কম্পিউটারের সাথে কি থাকে? কানেক্ট থাকে। যদি ধরো আমার এই কম্পিউটার যদি কোনো একটা প্রবলেম হয়, তাহলে এই কম্পিউটারগুলো তো সচল থাকবে, তারা তো নিজেদের মধ্যে ডাটা আদান প্রদান করবেই, স্বাভাবিক না? কিন্তু স্টার টপোলজিতে কিন্তু কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়। যেহেতু কেন্দ্র থেকে নিয়ন্ত্রণ করা হয়, স্বাভাবিকভাবে এই পিসিতে যদি প্রবলেম হয়, সেক্ষেত্রে এগুলো তো প্রবলেম হবে না। কিন্তু কেন্দ্রতে যদি কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু পুরো সম্পূর্ণ নেটওয়ার্কটা কি হয়ে যায়? অচল হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা বলতে পারি এই দুইটা টপোলজির মধ্যে অবশ্যই ম্যাচ টপোলজি হচ্ছে বেস্ট। ঠিক আছে, মূল কথা হচ্ছে যখন তুমি সুবিধা অসুবিধাগুলো জানবা, কোনটার সুবিধা বেশি কোনটার অসুবিধা বেশি, যখন তুমি মূল কথা জানবা, ঠিক তখনই তুমি রিয়েলাইজ করতে পারবা যে কোনটার বেশি সুবিধা কোনটার বেশি অসুবিধা। ঠিক আছে, আচ্ছা, তো পরবর্তী কোশ্চেনটা আসলে দেখি। দেখো কি বলছে, দেখো যে চিত্র 1-এর ডেটা ট্রান্সমিশন মোড উদাহরণ সহ ব্যাখ্যা করো। আচ্ছা, চিত্র 1টা যদি আমরা একটু খেয়াল করি, চিত্র 1 কি? এটা হচ্ছে সেন্ডার এবং এটা হচ্ছে রিসিভার। তো কি করতেছে, সেন্ডার একতরফা ডাটা দিয়ে যাচ্ছে রিসিভারকে, সেন্ডার একতরফা ডাটা রিসিভারকে দিয়ে যাচ্ছে। তাহলে এটা কি ধরনের মোড? এটা অবশ্যই হচ্ছে সিমপ্লেক্স মোড, তাই না? এটাকে কি বলে? এটাকে সিমপ্লেক্স মোড বলে। তো আমরা জানি কি সিমপ্লেক্স মোডে কি সে শুধুমাত্র ডাটাটা দিবে। আমরা এক্সাম্পল হিসেবে বলছিলাম হচ্ছে টিভি, রেডিও, তাই না? কি তো সিমপ্লেক্স কি করবে? একতরফা সে ডাটা দিয়ে যাবে। ওকে, এখন এরপরটা কি বলছে, চিত্র 2 এবং চিত্র 3 এর ডেটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি উপযোগী? আচ্ছা, চিত্র 2টা যদি আমরা একটু খেয়াল করি, দেখো প্রেরক কি করতেছে? ডাটা পাঠাচ্ছে, তাই না? মাঝে কিন্তু ইন্টারাপ্ট হচ্ছে। এর মানে কি? এর মানে হচ্ছে সে যখন ডাটাটা পাঠাচ্ছে, এখান থেকে কোনো ডাটা এদিকে আসতেছে না, সে যখন আবার এদিক থেকে ডাটা পাঠাচ্ছে, এখান থেকে কোনো ডাটা ওইদিকে যাচ্ছে না। যেহেতু কি হইতেছে, দেখো সেন্ডার যখন রিসিভারকে ডাটা পাঠাচ্ছে, রিসিভার তখন সেন্ডারকে দিতে পারতেছে না, রিসিভার যখন সেন্ডারকে ডাটা দিচ্ছে, সেন্ডার তখন রিসিভারকে ডাটা দিতে পারছে না। তার মানে কি দুই সাইডে ডাটা আদান প্রদান হচ্ছে, কিন্তু এক সময়ে না। তাহলে এটা কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে অবশ্যই হাফ ডুপ্লেক্স। কারণ আমরা হাফ ডুপ্লেক্সে কি পড়ছিলাম? আমরা হাফ ডুপ্লেক্সে পড়ছিলাম তাদের উভমুখী ডাটা আদান প্রদান হয়, কিন্তু এক সময়ে ডাটা আদান প্রদান হয় না। ঠিক আছে, এটা হচ্ছে সিম্পলি হাফ ডুপ্লেক্স। এবং হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল হিসেবে আমরা কি পড়ছিলাম? হাফ ডুপ্লেক্সের এক্সাম্পল হিসেবে আমরা পড়ছিলাম হচ্ছে ওয়াকি টকি, তাই না? ওয়াকি টকি পড়ছিলাম। ওকে, এখন চিত্র 3 কোনটা? দেখো চিত্র 3 হচ্ছে ফুল ডুপ্লেক্স। কারণ হচ্ছে এখানে উভমুখী ডাটা আদান প্রদান হচ্ছে এবং দুই সাইড থেকে একই সময় ডাটা আদান প্রদান হচ্ছে। তাহলে ফুল ডুপ্লেক্সের এক্সাম্পল হিসেবে পড়ছিলাম আমরা হচ্ছে মোবাইল ফোন। কারণ হচ্ছে আমরা মোবাইলে যেভাবে কথাবার্তা বলি, সেটা হচ্ছে একতরফা ডাটা আদান প্রদান হয় না, দুই দিক থেকে ডাটা আদান প্রদান হয়। ঠিক আছে, তাহলে চিত্র 2 এবং চিত্র 3 ডাটা ট্রান্সমিশন মোডের মধ্যে কোনটি বেশি উপযোগী? অবশ্যই ফুল ডুপ্লেক্স বেশি উপযোগী, কারণ আমাদের দুই সাইড থেকে একই সময় ডাটা আদান প্রদান হয়। তো প্রিভিয়াস স্লাইডগুলো পড়লে কিন্তু তুমি এখান থেকে অ্যান্সার করতে পারবা। আচ্ছা, তো এখন দেখো সিলেট বোর্ড 23 সালে কি আসছে, এখানে আফনান ও সাফনান দুই ভাই, আফনান তথ্য আদান প্রদানের জন্য এক ধরনের কেবল ব্যবহার করে, যার মধ্যে 4টি কমন রঙের তার রয়েছে। এবং কমন রঙের তার বলতে কি, এখানে হচ্ছে সাদা তারের কথা বলছে। কমন কি? সাদা তার। এবং সাফনান তথ্য স্থানান্তরের বিশেষভাবে তৈরি পরিশুদ্ধ কাচের অত্যন্ত শুকনো তন্তু বিশিষ্ট কেবল ব্যবহার করে। আর অন্যদিকে আফনানের বন্ধু রাফসান তথ্য আদান প্রদানের জন্য এমন এক ধরনের কেবল ব্যবহার করে যে ডিজিটাল ও অ্যানালগ উভয় ধরনের ডেটা আদান প্রদান সক্ষম এবং কেবল টিভি নেটওয়ার্কে ব্যবহৃত আছে। যাই হোক, কি বলছে? তথ্য আদান প্রদানে আফনানের ব্যবহৃত কেবলটি ব্যাখ্যা করে। তাহলে আমরা যদি দেখি আফনানের ব্যবহৃত কেবল কোনটা, আফনানের ব্যবহৃত কেবল হচ্ছে কি, যার মধ্যে 4টা কমন রং আছে। তাই আমরা কিন্তু পরে আসছিলাম কি সম্পর্কে? আমরা কিন্তু টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে পড়ছিলাম। এটা কিন্তু টুইস্টেড পেয়ার কেবল। ঠিক আছে, টুইস্টেড পেয়ার কেবল। আর টুইস্টেড পেয়ার কেবল যেহেতু, এখানে অবশ্যই কি 4 জোড়া রং নিয়ে গঠিত হয়েছে, 4 জোড়া তার নিয়ে গঠিত হয়, যেটার মধ্যে সবগুলোর মধ্যে কমন কালার কি? সাদা। হ্যাঁ, এখন যে আপনার যে কেবলটা, এটা কিন্তু আমরা দুই ধরনের পড়ছিলাম। একটা হচ্ছে শিল্ড এবং একটা হচ্ছে কি ছিল? আনশিল্ড ছিল।
তাই না? শিল্ড যেটা হচ্ছে তোমার হচ্ছে সব কিছু দ্বারা আবদ্ধ থাকে, আমাদের প্লাস্টিক দ্বারা আবদ্ধ থাকে, এবং আনশিল্ড হচ্ছে প্লাস্টিক দ্বারা আবদ্ধ থাকে না। সেখানে জাস্ট টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়েছে। এবং দেখো রাফসানের ক্ষেত্রে কি বলছে, রাফসানের কি অত্যন্ত শুকনো তন্তু বিশিষ্ট কেবল ব্যবহার করে কাচের। তো এখানে চার আমরা পড়ছিলাম কি ধরনের, কোএক্সিয়াল কেবল পড়ছিলাম, টুইস্টেড পেয়ার কেবল পড়ছিলাম, আর একটা ছিল হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল। এটা যদি গড় অ্যান্সার হয় তো, এবং রাফসান ইউজ করছে কি, রাফসান ইউজ করছে হচ্ছে ফাইবার অপটিক্যাল কেবল, ফাইবার অপটিক্যাল কেবল ইউজ করছে। তো দুইটার মধ্যে তুলনামূলক যদি বিশ্লেষণ আমরা করি, আমরা যদি শুরুতে যে পার্থক্যটা পরে আসছি, কিন্তু যে তিনটা একত্রে পার্থক্য পড়ছিলাম কি, টুইস্টেড পেয়ার কেবল, তারপর হচ্ছে কোএক্সিয়াল কেবল, এবং হচ্ছে কি ফাইবার অপটিক্যাল কেবল। যখন তোমরা পার্থক্যটা পড়বা সেক্ষেত্রে অটোমেটিক্যালি তুমি এই দুইটার অ্যান্সার এখানে করতে পারবা। ঠিক আছে? তো আমরা আসলে কি খেয়াল করলাম, আমরা আসলে যেটা দেখলাম সেটা হচ্ছে কি, এই অধ্যায় থেকে আমরা যে প্রিভিয়াসলি যে স্লাইডগুলো আমরা অ্যাড করছি, যে টপিকগুলো আমরা অলরেডি অ্যাড করে রাখছি, তুমি যদি ওই টপিকগুলোই খুব ভালোভাবে এখান থেকে শেষ করো, এবং যদি বইয়ের একটু হেল্প নাও বিস্তারিত পড়ার জন্য, ঠিক আছে? যেহেতু এটা থিওরিটিক্যাল অধ্যায়, এবং থিওরিটিক্যাল অধ্যায় আমরা যতই এখানে অনলাইনে তোমাদেরকে পড়ায় না কেন, তুমি যদি বাসায় নিজ থেকে না পড়ো, তাহলে কিন্তু এই অধ্যায় থেকে তুমি অ্যান্সার করতে পারবে না। যদি আমাকে মানো, সেক্ষেত্রে আমার সাজেশন হবে, তুমি যদি আগে থেকে পড়াশোনা করে থাকো, সেক্ষেত্রে অবশ্যই এই অধ্যায়টা স্কিপ করার চেষ্টা করবা সিকিউর ক্ষেত্রে। ঠিক আছে? আর যদি তোমার মনে হয় যে আমি একটা কোনো কিছু পড়ি নেই, আমার কোনো মতো পরীক্ষা লেখা পাস করতে হবে, সেক্ষেত্রে তোমার জন্য হচ্ছে এই অধ্যায়, এবং ভালো রেজাল্ট করার জন্য অবশ্যই তুমি এই অধ্যায়টা স্কিপ করতে পারবা। ঠিক আছে? দুইটা কথার মধ্যে কিন্তু পার্থক্য আছে। তুমি যদি পাস করার জন্য পরীক্ষা দাও, অবশ্যই তোমার জন্য এই অধ্যায়, কারণ তুমি একটু ধারণা পাইলেই তুমি বানায় লিখতে পারবা। এবং হাইয়েস্ট মার্ক পাওয়ার জন্য আমাদের কি 3, 4, 5 অধ্যায় আছে, সেখান থেকে আমরা অ্যান্সার করবো। এই অধ্যায়টা আমরা স্কিপ করার চেষ্টা করবো। এটা হচ্ছে আমি পার্সোনালি আমার সাজেশন তোমাদের জন্য। ঠিক আছে? তো আমি যে সবশেষে আমি তোমাদেরকে জাস্ট একটা কথা এনশিওর করে দিতে পারি, এই স্লাইডে আমরা যে টপিকগুলো অ্যাড করেছি, সেই টপিকগুলো একটু ভালো করে পড়াশোনা করবা, এবং একটু ডিটেলসে বই থেকে পড়বা, তাইলেই কিন্তু দেখবা যে পরীক্ষায় তোমরা খুব ইজিলি এই অধ্যায়টা থেকে তোমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। ঠিক আছে? যেহেতু থিওরি অধ্যায়, সে একটু বাসা থেকে একটু ভালো করে পড়াশোনা করো, একটু বই দেখে পড়াশোনা করো। ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।